আজকে 27 সেপ্টেম্বর 2024 90 মিনিট স্কুলিং এর প্রায় 181তম ক্লাস হচ্ছে আজকে। আপনারা যারা আজকের দিনে কষ্ট করে এখানে এসেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা লাইভে দেখছেন তাদের জন্য হচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, তারা যদি একটু মেসেজ দেন তাহলে আমি সাউন্ড দেখে নিব একটু। আশা করি সবাই শুনতে পাচ্ছেন। 90 মিনিট স্কুলিং মূলত গ্রিন বাংলাদেশের একটি এডুকেশনাল অ্যাক্টিভিটিস। যদিও কথাটা লেখা আছে স্কুলিং, আসলে স্কুল না, এটা হচ্ছে আলোচনা। আমরা যারা গাছ পছন্দ করি, যারা ছাদ বাগান করি অথবা মাঠে ফসল উৎপাদন করি, সবার জন্যই এই 90 মিনিট স্কুলিং। ফসল উৎপাদন করতে গিয়ে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো নিয়ে সমসাময়িক কথাগুলো আমরা বলে থাকি। আজকে এই অনুষ্ঠান যখন আমরা প্রিপারেশন নিচ্ছিলাম, কাল রাত থেকে বা কাল বিকেল থেকে আমার কাছে মনে হচ্ছিল যে বৃষ্টির জন্য হয়তো বা অনুষ্ঠানটা তেমন ভালো হবে না। বাট আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা এমন ভালো হয়ে গেল, মনে হলো যে আমাদের 90 মিনিট স্কুলিং করার জন্যই হয়তো এত সুন্দর একটা ওয়েদার তৈরি হয়েছে। আজকে শুক্রবার, এই দিনটা আমরা ঘরের কাজ করার জন্য একটু ব্যস্ত থাকি। এই ব্যস্ততা রেখে আপনারা যারা আমার মতো একটা ছোট্ট মানুষের কথা শোনার জন্য এখানে এসেছেন অথবা যারা লাইভে দেখছেন, তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের গ্রিন বাংলাদেশ হচ্ছে, আমরা বিভিন্ন সময়ে ইভেন্ট করে থাকি। গ্রিন বাংলাদেশের মাধ্যমে আমরা সবুজের বিতরণের কাজগুলো করে থাকি। আমরা কখনো কখনো সময় ভিত্তিক, যেমন শীতকালে একরকম, গরমকালে একরকম, সেই সময়ের ফসলের বীজ চারা এগুলো আমরা বিতরণ করে থাকি গ্রিন বাংলাদেশের মাধ্যমে। গ্রিন বাংলাদেশের সদস্যদের সহযোগিতায় আমরা ঈদের সময়ে দুস্থদের পাশে থাকার জন্য আমরা সবার জন্য ঈদ করি। সময়ে সময়ে অনেক কাজ আমরা কিন্তু করেছি। শীতের সময় আমরা কম্বল, গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে কম্বল বিতরণ করেছি। আমরা কম্বল বিতরণ, যেখানে খুব বেশি শীত হয় সেখানে আমরা কিন্তু বিতরণ করেছি বিভিন্ন সময়ে। গেল কিছুদিন আগে নোয়াখালী এবং ফেনীতে বন্যা হয়ে গেল, এখনো ওনারা সাফার করছেন। বাংলাদেশ সরকার পাশাপাশি হচ্ছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, পাশাপাশি বাংলাদেশ সামরিক বাহিনী এবং আসুন্ডা ফাউন্ডেশন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের সহযোগিতা করার জন্য। আমরা যারা সাধারণ মানুষ, তারা এই আন্দোলনের, এই সহযোগিতার সময়ে আমরা কিন্তু পাশে আছি। সে লক্ষ্যে গ্রিন বাংলাদেশেও আমরা ফেনী এবং নোয়াখালীতে দুটো জেলায় আমরা 5টা উপজেলায় 500 জন ফার্মারকে তাদের চাহিদা মতো কি কি চাহিদা লাগবে সেই ফার্মার থেকে আমরা শুনেছি, লিস্ট করেছি। সেভাবে তাদেরকে প্রতিটা বাড়িতে আমরা গ্রিন বাংলাদেশের মানে হচ্ছে আপনাদের পক্ষ থেকে আমরা চারা উপহার দিব। শুধু কি চারার সাথে আমরা নিচে দেখবেন যে ভার্মি কম্পোস্ট আমরা প্যাকেট করেছি, 500টা প্যাকেট করেছি, 500টা ফ্যামিলির হাউস হোল্ডে ব্যবহার করার জন্য, মানে বসত বাড়িতে। সাধারণত মফস্বল শহরগুলোতে বা গ্রামে কৃষক পরিবারগুলো দু রকমের চাষাবাদ করে। একটা হচ্ছে ঘরের আঙ্গিনায় বসত বাড়িতে চাষাবাদ করে, যেমন হচ্ছে শাকসবজি উৎপাদন করে, বিভিন্ন রকমের শাকসবজি ফল ফলাদি উৎপাদন করে। আবার ওই কৃষকটাই তার নিজস্ব যে জমি আছে অথবা লিজ নিয়ে জমি আছে
সেই জমিতে ছোট এবং বড় আকারে তারা কিন্তু সিজনাল ফসলগুলো উৎপাদন করে। যেমন ধরা যাক, বসত বাড়িতে 2টো পেঁপে গাছ লাগিয়েছে, 2টা শশা গাছ লাগিয়েছে, 2টা লাউ গাছ লাগিয়েছেন, 5টা টমেটো গাছ, 5টা বেগুনের গাছ, 5টা মরিচের গাছ, এগুলো লাগান। পাশাপাশি কিন্তু উনি তার জমিতে করলার বাগান করেন, অথবা ওখানে মিষ্টি কুমড়ার চারা লাগান, অথবা টমেটো লাগান, ফুলকপি, বাঁধাকপি, এই চারাগুলো ওনারা লাগান। আমরা এই 500 জন কৃষকের কাছে শুনতে চেয়েছি আপনার বসত বাড়িতে কি করবেন, পাশাপাশি আপনি আপনার জমিতে আপনি কি ফসল উৎপাদন করতে চান, সেই ফসলের গুলো আপনাদের সহযোগিতা নিয়ে সেই ফসলের চারা আমরা তৈরি করেছি। তাদের ডিজায়ার অনুযায়ী আমরা চারা তৈরি করেছি লাউ, মিষ্টি কুমড়া, করলা, বেগুন, মরিচ, তারপর হচ্ছে টমেটো, এগুলো চারা প্রায় 50,000 চারা আমরা তৈরি করেছি। এই চারাগুলো 500 ফ্যামিলির কাছে আমরা ডিস্ট্রিবিউট করব, যেন তাদের ওই সময়ে জাস্ট বন্যার পরবর্তী সাথে সাথে পানি নেমে যাওয়ার সাথে সাথে যেন সে লাগিয়ে যেন কিছু ফসল নিজে খেতে পারে অথবা কিছুটা বিক্রি করতে পারে। সেই লক্ষ্যে আপনাদের কাছে আমি সহযোগিতা চেয়েছিলাম, সেই সহযোগিতা আমি পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া করছি। আল্লাহ আপনাদেরকে সবাইকে মঙ্গল করবেন, তার উত্তম প্রতিদান অবশ্যই অবশ্যই দেবেন, আমি মনে করি দিবেনই। আমরা পাশাপাশি তাদের চারার সাথে ভার্মি কম্পোস্ট এবং ক্লিবিও, আপনারা জানবেন কম্পাস কর্পোরেশন জাপান থেকে ক্লিবিও নিয়ে আসে, সেটার আমরা একটা ছোট প্যাকেট দিব, যেটা হচ্ছে তার বসত বাড়িতে করতে পারবেন, ব্যবহার করতে পারবেন এবং কৃষিজ জমিতেও করতে পারবেন। কৃষিজ জমিতে সিড লাগানোর জন্য আমরা সিডের প্যাকেট করছি, সেখানে ব্রোকলি, ফুলকপি, সব ধরনের সবজির যার যার ডিমান্ড আছে সেভাবে আমরা প্যাকেট করছি। আমি এখানে উল্লেখ করতে চাই যে AR মালিক সিড, আপনারা জানেন যে বাংলাদেশে একটা খুব বড় ধরনের কোম্পানি আছে যারা জাপান থেকে সিড নিয়ে আসেন। জাপান থেকে এই সিড এনে এই কৃষকের জন্য প্যাকেট করা হচ্ছে, যেগুলো আমরা কৃষকের কাছে পৌঁছে দিব আমরা এই 500 জন কৃষকের কাছে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই আন্দোলনে বা এই উদ্যোগের পাশে আপনারা সহযোগিতা করেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে আমি ছবি দেখি বুঝতে পারছেন যে পেঁপে নিয়ে কথা বলবো। একটু পেঁপে নিয়ে আমি পরে একটু কথা বলবো। তো ছবি দেখিয়ে বুঝালাম যে আজকে আপনাদের জন্য, সবার জন্য, গত 90 মিনিট স্কুলিং এ আপনাদের চাহিদা ছিল যে আমরা পেঁপে চারা পেলে ভালো হবে, আমরা সেটা কালেকশন করার চেষ্টা করছি। আমরা ইনশাআল্লাহ আপনাদের হাতে পৌঁছে দিব ইনশাআল্লাহ। আমরা প্রায় সময় একটা কথা শুনে থাকি, বিশেষ করে মাঠ ফসল যারা উৎপাদন করেন, ছাদ বাগানিদের ক্ষেত্রে না, মাঠ ফসলে সবসময় গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, বাংলাদেশ সরকার চাচ্ছেন গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস করে ফসলের উত্তম ব্যবস্থাপনা করে ফসলের গুণগত মান ভালো করা। এই গুড এগ্রিকালচার প্র্যাকটিস আপনারা যখন মাঠে যাবেন গিয়ে দেখবেন যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস কোনটা। গুড এগ্রিকালচার প্র্যাকটিস অনেকে প্রশ্ন করেন। গুড এগ্রিকালচার প্র্যাকটিস হচ্ছে একটা বিহেভিয়ার, ক্রপ প্রোডাকশনের বিহেভিয়ার, যে প্র্যাকটিসগুলো আমরা ক্রপ প্রোডাকশনের জন্য করে থাকি। তাহলে কি ছাদ বাগানীদের জন্য গুড এগ্রিকালচার প্র্যাকটিস দরকার নেই? আমাদের জন্য আরো বেশি দরকার, কারণ আমরা গাছ থেকে সবজি উত্তোলন করব, করে সাথে সাথে আমরা খাচ্ছি। তো আমাদের জন্য গুড এগ্রিকালচার প্র্যাকটিস খুব দরকার। এটাকে গ্যাপ বলা হয়। বাংলাদেশ গ্যাপ রেজিস্টার্ড হয়েছে, গ্যাজেট পাস হয়ে গিয়েছে। সো বাংলাদেশে এখন আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিস গুলো মানতে হবে। এটা হচ্ছে প্র্যাকটিস। আমি কিভাবে কি আচরণ করব, যেমন হচ্ছে আমি আজকে দেশের বাইরে যাব, তাহলে আমার অপশনগুলো আছে, কোন এয়ারলাইন্সে আমি যাব, কোন সময়ে যাব, অথবা অপশনগুলো আমার অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত, আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাব নাকি আমি ক্যাথে প্যাসিফিকে যাব। আমি সার্ভিসগুলো সেই রকম। গুড এগ্রিকালচার প্র্যাকটিস হচ্ছে তার স্ট্যাটাস, কিভাবে এগ্রিকালচার প্রোডাকশনগুলো আমরা করব, সেগুলো আমার জমিতে, আমার ছাদ বাগানে আমরা কিভাবে করব, সেটার উপর নির্ভর করে। গুড এগ্রিকালচার প্র্যাকটিস সম্বন্ধে একটু কথা বলব। যেহেতু সরকার চাচ্ছেন আমরা ক্লাসে পড়াই
এবং কৃষকদের জন্য খুবই উপযোগী, এবং আমি মনে করি ছাদ বাগানের জন্য খুবই সময় উপযোগী। গুড এগ্রিকালচার প্র্যাকটিস শুধুমাত্র ফুলের ক্ষেত্রে তা না, সবজির ক্ষেত্রে তা না, অথবা আম উৎপাদন করবে তা না, সব ধরনের ক্রপসের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য, এবং এটা অবশ্যই কিন্তু পরিবেশ বান্ধব। পরিবেশকে ক্ষতি, আমাদের পরিবেশকে কোনোভাবেই যেন ক্ষতি না করে। তাহলে গুড এগ্রিকালচার প্র্যাকটিসগুলো একটু দেখি, মুখস্থ করার দরকার নাই, বেশি বোঝার দরকার নাই, জাস্ট মাথায় ভিতরে থাকলেই হলো। আমরা ভালো প্র্যাকটিসগুলো সবসময় করব। প্র্যাকটিসগুলো হচ্ছে আপনি যে প্রোডাকশনটা করবেন, টমেটো উৎপাদন করবেন, টমেটো উৎপাদন করার জন্য যা যা ভালো আছে, অথবা আপনি বেগুন উৎপাদন করবেন, তার জন্য যা যা ভালো আছে, যেটা নেচারকে ডিস্টার্ব করবে না, পরিবেশকে ডিস্টার্ব করবে না। আপনি প্রচুর পরিমাণে ইনসেকটিসাইড দিলেন, নেচারকে ডিস্টার্ব করবে। আপনি রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন না করে আপনি প্রচুর পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার দিলেন, তাহলে আপনার ক্ষতি করবে। আপনার ধরেন যে বেশি করে পানি দিয়ে দিলাম, তাহলে কিন্তু ক্ষতি করবে। তাহলে ফসলের জন্য উত্তম যে ব্যবস্থাপনাগুলো আছে, সেটার নাম হচ্ছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। আমি শুধুমাত্র দেখেছি যে সব ধরনের ক্রপসের ক্ষেত্রে গুড এগ্রিকালচার প্র্যাকটিস দরকার আছে। অবশ্যই সেটা হতে হবে পরিবেশ অর্থনৈতিক বিবেচনায়। আমি চিন্তা করলাম সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাব, কিন্তু ক্যাথে প্যাসিফিকে একটু সস্তা, তাহলে আমার জন্য হয়তো বা, আমি যেহেতু গরিব মানুষ, আমার জন্য ক্যাথে প্যাসিফিকটা হবে গুড এগ্রিকালচার প্র্যাকটিস। খেয়াল করবেন, কিন্তু আপনার জন্য, আপনার পয়সা আছে, তাই আপনার জন্য গুড এগ্রিকালচার প্র্যাকটিসটা হবে হচ্ছে আপনার সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাওয়া। তাহলে আপনার অর্থনৈতিক অবস্থা, ফ্যামিলি অবস্থা, আমি কিন্তু গুলশানের থিওরি যদি আমি আমার এই বউবাজার নামে একটা জায়গা আছে, এই বউবাজারে যদি আমি বলি, তাহলে এটা কিন্তু প্রযোজ্য হবে না। তাহলে গুড এগ্রিকালচার প্র্যাকটিস হবে ওই পরিবেশে, ওই অর্থনৈতিক অবস্থায়, এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য হতে হবে। সামাজিক ভাবে মানে হচ্ছে ধর্মীয় অথবা ওই এলাকা ভিত্তিক যে পরিবেশ আছে সেগুলো। আমি একটা গল্প বলি। গল্পটা হলো, আজকে বেশ কিছুদিন আগে আমার কাছে একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আসলেন ইন্ডিয়া থেকে। তারা আসছেন স্পিরুলিনা ট্রেনিং শেখার জন্য। তো শেখার জন্য আসছে, আমার টেকনিকটা দেখে তাদের কাছে খুব ভালো লাগলো। শেষ পর্যন্ত আমি বললাম যে আমি যদি স্পিরুলিনাতে ইউরিয়া সার ব্যবহার করি, ইউরিয়ার বিকল্প হচ্ছে সোডিয়াম নাইট্রেট ব্যবহার করি, তাহলে বেস্ট। আপনি কিন্তু যদি প্রোডাকশনকে লো কস্ট করতে চান, যদি আমি চিন্তা করি যে আমি অ্যানিম্যাল ফিড হিসাবে ব্যবহার করব, তাহলে ইউরিয়া সার ব্যবহার করতে পারেন। ভদ্রমহিলা ইন্ডিয়ান, ভদ্রমহিলার সাথে সাথে বললো যে আমরা কি তাহলে ইউরিন ব্যবহার করতে পারি? ইন্ডিয়াতে কিন্তু স্পিরুলিনা প্রোডাকশন করছে ইউরিন ব্যবহার করে, হিউম্যান ইউরিন ব্যবহার করে। তাহলে সামাজিক বিচারে কিন্তু বাংলাদেশে এটা অ্যাপ্রুভ না, তাহলে এই স্পিরুলিনা কেউ খাবে না। তাহলে সামাজিকটা বুঝতে পেরেছেন? সামাজিক হচ্ছে ওই এলাকায় আপনার ধ্যান ধারণা চিন্তা ভাবনা যেভাবে আছে, সেটার সাথে যেন খাপ খায়, সেটা কিন্তু খুব ভালোভাবে ভাবতে হবে। এবং অবশ্যই যেমন হচ্ছে জাপানে হিউম্যান বাউলগুলো ব্যবহার করে কিন্তু ফুলকপি বাঁধাকপি উৎপাদন করে, বাট বাংলাদেশে এটা যদি বলি তাহলে কি এটা ব্যবহার করবে না। সো সামাজিক অবস্থায় কিন্তু বিবেচনাগুলো করতে হবে। আমি শুধুমাত্র একটা গ্ল্যান্স ছবিগুলো দেখানোর জন্য যে আমি ভালো বীজ কিনলাম কিনা, আমি লোকালি একটা জায়গা থেকে আমার সামর্থ্য আছে ভালো বীজ কেনার জন্য, বাজারে অ্যাভেলেবল, আমি ভালো বীজ না কিনে আমি টমেটো চাষ শুরু করে দিলাম, তাহলে এটা গুড এগ্রিকালচার প্র্যাকটিস হলো? তাহলে ভালো বীজটা করতে হবে, এই এলাকায় উৎপাদন হয় যেই জাত সেটা বিবেচনা করতে হবে। আমার মাটিটা ভালো কিনা, ভালুকায় যে ফসল উৎপাদন ভালো হয় সেটা আমি রাঙামাটিতে করার জন্য চিন্তা করার দরকার নেই। রাজশাহীতে যে আম উৎপাদন হয় ভালো, সেটা আমি পাহাড়ি এলাকায় নাও হতে পারে। তাহলে সবকিছু বিবেচনায় কিন্তু করতে হবে যে আমি আমার লোকেশনে ভালো হবে সেই জাতটাই সিলেকশন করতে হবে। আবার হচ্ছে সেচ ব্যবস্থাপনা, আপনি সার ইরিগেশন দিয়ে দিবেন টমেটো উৎপাদন করছেন, নাকি পরিমিতভাবে পানি দিবেন? পানির কিন্তু অনেক দাম, পানির পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হবে পানি। খাওয়ার পানি হয়তো দেখা যাবে একসময় নাও পাওয়া যেতে পারে। আর আমাদের ক্রপসের জন্য ইরিগেশন খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কেন? গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বাড়ছে না? এখন শীতকাল থাকার কথা ছিল, তাপমাত্রা বেড়ে যাচ্ছে।
আমার বরফগুলো গলে যাচ্ছে, সমুদ্রের পানি উপরে যাচ্ছে, সমুদ্রের পানিগুলো আমাদের মাটির ভিতর দিয়ে আসছে, স্যালাইনগুলো নিয়ে আসছে, আস্তে আস্তে পৃথিবী কিন্তু স্যালাইনিটিতে চলে যাবে। সো ইরিগেশন খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য। সো সেটা হতে পারে রোগবালাই ব্যবস্থাপনা। আমি খুব শ্রদ্ধা রেখেই বলছি, আমাদের দেশে একটা প্রচলিত কি বলে এটাকে, মানে কমন প্র্যাকটিস, আপনার কাছে গিয়ে বললাম কেন যেন জ্বর জ্বর লাগছে, মাথাটা কেমন যেন ভার ভার লাগছে, আপনি সাথে সাথে বললেন না পা খেয়ে ফেলো, ওইটা খেয়ে ফেলো, এটা খেয়ে ফেলো, এটা খেয়ে ফেলো। এটা কিন্তু ডেঞ্জারাস। আপনার শরীরের জন্য কতটুকু ওজন আপনার, সেই ভলিউমে কিন্তু না পা খেতে, ওই ওষুধটা খেতে হবে, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সেভাবে রাখতে হবে সবগুলো। আমরা কি করি জানেন, ফেসবুকে আমি দেখেছি সেদিন, আমি দেখে উত্তর দেইনি, যেহেতু ফেসবুকে একটার পর কথা আরেকটা উত্তর দিতে হয়, এর জন্য আমি কখনো উত্তর দেই না, কারণ আমার এটা ভালো লাগে না ফেসবুকে লেখা। আমি ফেসবুকে নিজের ছবি দিতেই পছন্দ করি। তো যাই হোক, সেদিন ফেসবুকে দেখলাম একজন লিখেছে, ভদ্র মহিলা লিখেছেন যে আমার আমার ক্যাপসিকাম গাছের পাতাগুলো এভাবে কুঁকড়ে গিয়েছে। উত্তরে একজন খুবই দক্ষ বাগানি উত্তরে লিখলেন, একটা ফাঙ্গিসাইডের নাম লিখলেন, এই ফাঙ্গিসাইডটা আপনি স্প্রে করেন। আমি বলেন তো এটা উত্তরে কতবার আমার ঝামেলা করতে হবে, এর জন্য আমি এটা ওভারলুক করেছি। ফাঙ্গিসাইড দিয়ে কিন্তু ওই পোকা দমন হবে, তাহলে ফাঙ্গিসাইড কেন রিকমেন্ড করে দিল? এইভাবে কিন্তু অনেক রিকমেন্ডেশন আছে। এর জন্য আমি প্রায় সময় বলি, ফেসবুকে যা দেখবেন তার অর্ধেকটাই হচ্ছে মিথ্যা। আপনি যাচাই করবেন। যেমন হচ্ছে ফেসবুকে দেখে অনেক আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন এসে প্রথমেই আমাকে কি বলে জানেন, ভাই আপনি তো কালো হয়ে গিয়েছেন। আরে ফেসবুকে তো ফিল্টার লাগাই আমি ছবি দিই, ফিল্টার লাগানো ফর্সা দেখা যায়। আইসে বলে ভাই আপনি তো কালো হয়ে গেছেন। মনটা খুব খারাপ হয়, আমাকে কালো বললে এত খারাপ লাগে, নিজে বুকটা ফাইটে যায়। এর জন্য নিজেকে মনে মনে বলি, না কালো বলছে তাতে কি হয়েছে, আমি ফর্সা ফর্সা। যাই আসলে হচ্ছে এইরকম, ফেসবুকে যা দেখবেন তার অর্ধেকটাই হচ্ছে একটু একটু কেমন যেন, আমি বলছি না কারণ আবার ফেসবুকের মাধ্যমে কিন্তু লাইভ করছি। সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে ফসল উৎপাদন করলেন, ধরা যাক আপনি লাল শাক উৎপাদন করেছেন, বাজারে আপনি কিনতে গিয়েছেন লাল শাক, বাজারে গিয়ে দেখলেন খুব সুন্দর লাল শাক, টকটকা লাল হয়ে আছে, কিন্তু কোন পানি দিয়ে ওয়াশ করেছে আপনি কি জানেন? যেই পুকুরে যেই ডোবায় ভিতরে গরুকে গোসল করানো হয় সেই পানি দিয়েই কিন্তু এই লাল শাকটা ওয়াশ করে আপনার কাছে নিয়ে আসা হয়েছে। তাহলে গুড এগ্রিকালচার প্র্যাকটিস কি হলো? তাহলে গুড এগ্রিকালচার প্র্যাকটিস হচ্ছে এই জায়গাটায় আমি লাল শাক উৎপাদন করেছি, এই লাল শাকটা আমি ভালো পানি দিয়ে ওয়াশ করে কাস্টমার কাছে নিয়ে যাব। মানে ফসল মাঠেই শুধু না, তার পরবর্তী ব্যবস্থাপনাগুলোর ভিতরেও গুড প্র্যাকটিস থাকতে হবে। এই সব কিছু মিলে কিন্তু গুড এগ্রিকালচার প্র্যাকটিস মানে হচ্ছে আপনার ফসলকে গুণগত মান বাড়িয়ে দিবেন। আমি যদি সংক্ষেপে বলি, সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা, সঠিক এবং পরিমিতভাবে ব্যবহার করার নামই হচ্ছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। তাহলে আমি কিন্তু বলি নাই কেমিক্যালস ব্যবহার করা যাবে না, আমি কিন্তু সবসময় কেমিক্যালসের বিরোধিতা করি, বাট এখানে কিন্তু বলিনি যে কেমিক্যালস ব্যবহার করা যাবে না। পরিমিতভাবে যতটুকু রিকমেন্ডেশন আমার যতটুকু দরকার ততটুকু ভাবে দেওয়ার নামই হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস। সো গুড এগ্রিকালচার প্র্যাকটিস আমরা ছাদ বাগানেও ব্যবহার করব। কৃষকরা কেন গুড এগ্রিকালচার প্র্যাকটিস করবে? কৃষকরা কেন করবে? কারণ হচ্ছে তার উৎপাদিত ফসলটা গুণগত মান সম্পন্ন হবে। ভালো বীজ লাগিয়েছি, ভালোভাবে সার দিয়েছি, ভালোভাবে ইরিগেশন দিয়েছি, আমার ইন্টারকালচার অপারেশনগুলো ভালোভাবে করেছি, হারভেস্ট করে পরিষ্কার পানিতে আমি ধুয়েছি, এই সবগুলো গুড 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 সবকিছু মিলিয়ে আপনার যে পণ্যটা আছে সেই পণ্যটা হচ্ছে বেস্ট কোয়ালিটি হয়েছে। গুণগত মান যদি ভালো হয় তাহলে কৃষক কি পাবে? কৃষক বাজার মূল্য বেশি পাবে। কৃষকের বাজার মূল্য নিশ্চিত করার জন্য কিন্তু আপনারা সবাই একমত না? আমরা কিন্তু কখনোই বলিনি বেগুনের দাম 8 টাকা কেজি হোক। আমি বলছি বেগুনের দাম উৎপাদন করে কৃষক ন্যায্য মূল্য যদি পায়, আমি 80 টাকা দিয়ে বেগুন কিনতে রাজি আছি। কিন্তু 80 টাকা যে দিব, আমার কৃষক কত টাকা পেয়েছে? 8 টাকা পেলে হবে? তার উৎপাদন খরচ হবে না। কৃষক তার ন্যায্য মূল্য পাক,
আমি বেশি দামে কিনতে রাজি আছি। কৃষককে শক্তিশালী করতেই হবে। আগামীতে কৃষককে যদি শক্তিশালী না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইম্পোর্টেড সব ক্রপস দেশের বাইরে থেকে এনে খেতে হবে। আমরা শুধুমাত্র চায়ের স্টলের সময় কাটাবো। আর আমরা যারা কনজিউমার, আমরা কিভাবে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের বেনিফিটটা পাবো? আমরা পাবো ওই যে যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ায় যাওয়ার জন্য যে লাইন ধরে, সেই লাইনে আর দাঁড়াতে হবে না গুড এগ্রিকালচার প্র্যাকটিস যদি করেন। গুড এগ্রিকালচার প্র্যাকটিস যদি হয়, তাহলে আপনার কিডনিটা ভালো থাকবে, হার্টটা ভালো থাকবে। জাপানিজরা মিনিমাম 90 বছর বাঁচে, এবং 90 বছর বয়সে 100 কিলোমিটার স্পিডে গাড়ি চালায়। আমরা 90 বছর বয়সে পচে গলে শেষ হয়ে যাব হয়তোবা। আল্লাহ আমাদেরকে 100 বছরের উপরে হায়াত দান করুক। তো ভোক্তা হিসেবে আমাদের, যদি কৃষক যদি গুড এগ্রিকালচার প্র্যাকটিস করে, ভোক্তা হিসেবে আমার স্বাস্থ্য ভালো থাকবে, আমরা সুন্দরভাবে বাঁচতে পারব। আর টোটালি যদি আমরা বলি গ্যাপ কেন করব, গ্যাপের অভাবে কিন্তু আমরা দেশে বাইরে শুধুমাত্র চাল কুমড়া, মিষ্টি কুমড়া, লতি এগুলো ছাড়া আর পান ছাড়া ফসলগুলো বাইরে পাঠাতে পারছি না। আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিস যদি হয়, তাহলে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড এগ্রিকালচার সাজাতে পারবো। তখন কৃষকরা কিন্তু বাজার মূল্য অটো বেশি পাবে। সো আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিস যদি আপনি অথবা আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে আগামী কৃষি ঘুরে দাঁড়াবে। আমাদের আর পদ্মা ব্রিজ, মেঘনা ব্রিজ, যমুনা ব্রিজ এগুলো করার জন্য আমাদের কাছে কারোর কাছে হাত পাততে হবে না, আমরাই পারবো সবকিছু করতে। আমি শুধু বলেছি এটা সয়েল ম্যানেজমেন্ট ভালো হতে হবে, ওয়াটার ম্যানেজমেন্ট ভালো হতে হবে, ডিজিজ ম্যানেজমেন্ট ভালো হতে হবে, সব ভালো 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 ভালো, সব মঙ্গলজন্য সবকিছু মিলেই হচ্ছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। মানে হচ্ছে একটা বিয়ের বাড়িতে অনুষ্ঠানে যাওয়ার সময় আমরা কি করি, জুতাটা ভালো আছে কিনা, আমার সামর্থ্য মতো, আমার প্যান্টটা ইস্ত্রি করা আছে কিনা, শার্টটা ভালো আছে কিনা। যেমন আজকে 90 মিনিট স্কুলিং করার সময় আমি প্রথম চিন্তা করেছিলাম একটা কালো রঙের টি শার্ট পরে আসবো, দেখি ওটাতে কেমন যেন হয়ে আছে। পরে এটা খুঁজি, ওটা খুঁজি, ওটা খুঁজি, আমার গুড এগ্রিকালচার প্র্যাকটিস করছিলাম যে আমার গুড কোন জায়গাটা আছে, দেখলাম এইটাই একটু পরিষ্কার আছে, সো এটা পরে আসি, এইটাই আমার জন্য গুড, এর চেয়ে ভালো কিছু আমার নাই। সো গুড এগ্রিকালচার প্র্যাকটিস হচ্ছে তার আর্থসামাজিক অবস্থার উপর বিবেচনা করে সবচেয়ে ভালো ব্যবস্থাপনা কৃষিক্ষেত্রে প্রয়োগ করা, যেটার মাধ্যমে আমরা কৃষিকে ঘুরিয়ে দিতে পারি। সো গুড এগ্রিকালচার প্র্যাকটিস। গুড এগ্রিকালচার প্র্যাকটিস করতে গেলে আমরা সাধারণত কৃষকরা যেটা করে, আমি পোকা দমন করব কেমন করে, আমি রোগবালাই দমন করব কেমন করে, আমি মাটির নিউট্রিয়েন্ট খাবারগুলো ব্যবস্থা করব কেমন করে, এই প্রশ্নগুলো কিন্তু দীর্ঘদিনের। পোকা কন্ট্রোল করা সো ডিফিকাল্ট। আমি একা পোকা কন্ট্রোল করলে কন্ট্রোল হবে না। সারা পৃথিবীর মানুষ হচ্ছে কমিউনিটি বেসড এগ্রিকালচার ডেভেলপ করে। একটা এলাকার সমস্ত কৃষক মিলে গুড এগ্রিকালচার প্র্যাকটিস করে, তখন অটো পোকা কমে যায়। সো এগুলো যখন প্রশ্ন আসে, তখন আমার কাছে মনে হয়েছে যে সয়েল হেলথ নিয়ে ভাবা দরকার। আমার যদি সয়েল, মাটির স্বাস্থ্য, মায়ের স্বাস্থ্য ভালো থাকলে বাচ্চার স্বাস্থ্য ভালো থাকবে। বাচ্চা অলরেডি রোগ প্রতিরোধী হয়ে জন্মগ্রহণ করবে, তার ব্রেন ডেভেলপ হবে খুব ভালোভাবে। সো মাটিটা যদি ভালো থাকে, তাহলে আমাদের এগ্রিকালচার কিন্তু ডেভেলপ হয়ে যাবে। মাটি ভালো রাখার জন্য আমাদের নিচের তলায় চায়ের ব্যবস্থা আছে, যদি কারো ভালো না লাগে চা খেয়ে আসতে পারেন, লাল চা, স্বাস্থ্যসম্মত, গুড এগ্রিকালচার প্র্যাকটিস। তো যাই হোক, নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টগুলো আমাদের চিন্তা করা উচিত কিভাবে করব। এর জন্য আমরা সহজভাবে বলি বোকাশি তৈরি করব, আমরা কখনো ভার্মি কম্পোস্ট দিব, আমরা কাউডাং বেশি করে দিব, আমরা মাটিগুলোকে ভালোভাবে চাষ দিব, এইরকম নানাবিধ জিনিস। কিন্তু আমরা ক্রপ রোটেশন আমরা ফলো করব, এগুলো করে কিন্তু মাটির গুণাগুণ ভালো রাখা যায়, সবকিছু মিলে ভালো থাকবে। আল্লাহর কাছে শুকরিয়া যে আপনারা যখন আসা শুরু করেছেন তখন আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল, এখন আবার মেঘলা হচ্ছে। আমি জানি না বৃষ্টি হবে কিনা, যাই হোক বৃষ্টি হবে আজকে। তারপর রোগবালাই কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট, বাট আমি বলছি মাটির স্বাস্থ্য যদি ভালো থাকলে রোগবালাই অলরেডি কন্ট্রোল হয়ে যাবে।
সো এগুলো ব্যবহার করা যায়। আমরা কিন্তু বর্জ্য মিক্সচার মনে রাখবেন, ক্লিবায়ো, বায়োডার্মা, ট্রাইকোডার্মা, ট্রাইকোকম্পোস্ট, এগুলো আমরা অলরেডি 90 মিনিট স্কুলিং এ সেভারাল টাইমস কথাগুলো বলেছি। পোকা দমন করার জন্য আমরা ফেরোমন ট্র্যাপ, লাইট ট্র্যাপ, ইয়েলো স্টিকি ট্র্যাপ, কথাগুলো মনে রাখবেন। ফেরোমন ট্র্যাপ, লাইট ট্র্যাপ, ইয়েলো স্টিকি ট্র্যাপ, এই ট্র্যাপগুলো নিম তেল, সাবান পানি, এগুলো আমরা কিন্তু ব্যবহার করেছি, আমরা শিখেছি 90 মিনিট স্কুলিংয়ে। সো এই সবগুলো প্র্যাকটিস করার নামই হচ্ছে ছাদ বাগানের আমাদের জন্য গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস, এবং সেটার ফলশ্রুতিতে আমাদের ফসলগুলো নিরাপদ হবে এবং আমরা খেয়ে স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের ইন্ডিয়াতে দৌড়াতে হবে না ইনশাআল্লাহ। মাটির স্বাস্থ্য ভালো রাখবো কেমন করে? মাটির স্বাস্থ্য, তাহলে মাটি নিয়ে একটু কথা বলি। আগামী শীতকাল, আগামীতে আসছে শীতকাল, শীতকালে ইনশাআল্লাহ আমরা টমেটো, বেগুন, মরিচ, ফুলকপি, এগুলো, বাঁধাকপি, মূলা, এগুলো সিড আপনাদের কাছে পৌঁছে দিব টাইমলি। পাশাপাশি চারাও দিব আমরা ইনশাআল্লাহ, আমরা সেই ব্যবস্থা করছি আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ দিব, মানে আমরা সবাই নিব, সবাই মিলে নিব। তো মাটির স্বাস্থ্যটা খুব দরকার এখন জানাকে, মাটি কিভাবে টবে মাটিগুলো তৈরি করব, ড্রামের মাটিগুলো তৈরি করব, সেগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের জেনে নিতে হবে। মাটি ভালো রাখবো কেমন করে, কেন কেন দরকার মাটির স্বাস্থ্য ভালো রাখার? মাটির স্বাস্থ্য ভালো থাকলে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে গাছটা দেখা যাচ্ছে বাপা, এই পাশটা কত সুন্দর স্বাস্থ্য, ও পাশে স্বাস্থ্যটা ঠিক আমার মতো ভুড়িওয়ালা না, শুকিয়ে গিয়েছে, বয়স হয়েছে। খেয়াল করে দেখেন এই পাশে রুট জোনগুলো খুব ভালো হয়েছে, মাটি শুধু ভালো আছে দেখি রুট জোনটা ভালো হয়েছে, ও পাশে রুট জোনটা কিন্তু ভালো হয়নি। মানে কি? শিকড় একটা বড় বিষয়, শিকড় যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার সমস্ত ফসলগুলো ভালো হবে। এই ছবিটা দিয়েই কিন্তু অনেক অনেক কথা কিন্তু আপনাদেরকে বলে দেয়। তাহলে মাটিটা খুব দরকার। এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, এগুলো অনেকগুলো আছে। আমি একটু ছবি আকারে দেখাই, যারা নতুন করে ছাদ বাগান তৈরি করবেন অথবা আপনার টবে মাটিগুলো আবার তৈরি করবেন। বৃষ্টি থেমে গেলে কিন্তু আমাদের মাটি তৈরি করতে হবে শীতকালের জন্য। শীতে আমরা সবচেয়ে বেশি সবজি উৎপাদন করি। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই সময়টা হচ্ছে বেস্ট টাইম যে আমরা কিভাবে মাটি তৈরি করবো সেটা একটু জেনে নিই। একটু মাটির গল্প বলতে একটু কথা বলি। সৃষ্টিকর্তা যখন পৃথিবী তৈরি করলেন, এটা কিন্তু আমার বানানো কথা, পৃথিবী তৈরি করলেন তখন গাছপালা দিয়ে দিলেন। গাছপালার জন্য চিন্তা করলেন, আমরা কিন্তু একটা গাছ, আম গাছ কিন্তু বিজ্ঞানীরা বানায় নাই, সৃষ্টিকর্তা দিয়েছে, আমি এখন জাত তৈরি করছি, তাই না? তাহলে মাটিটা তৈরি করে দিয়ে নিউট্রিয়েন্ট মাটির ভিতর দিয়ে দিলেন সৃষ্টিকর্তা। প্রমাণ দেখবেন, ওই যে আপনার গ্রামের বাড়িটার কথা মনে আছে, ওই যে টিউবওয়েলের ওই পারে আম গাছটার কথা মনে আছে, যে এই আম গাছটা ফলন কিন্তু প্রচুর পরিমাণে হয়, কিন্তু কোনোদিন আপনি ইউরিয়া, টিএসপি, মিউরেট, পটাশ বা কোনো কিছু দেন নাই আপনি। তাহলে ওই গাছটার ফলনের জন্য এই সার কে দেন? সৃষ্টিকর্তা দেন। মনের ভিতর 100% গেঁথে নেন। আপনার সমস্ত ক্রপস, ধান থেকে আরম্ভ করে, পাট থেকে আরম্ভ করে, গম থেকে উৎপাদন করার জন্য যা কিছু আছে সবগুলোর জন্য, রিজিক তৈরি করে দেওয়ার জন্য, আপনার ওই গাছকে বাঁচিয়ে রাখার জন্য, ওই গাছকে সুন্দর ফলন দেওয়ার জন্য সৃষ্টিকর্তা সমস্ত নিউট্রিয়েন্ট দিয়ে মাটিতে দিয়েই ফসল উৎপাদনের টেকনিক আমাদেরকে শিখিয়েছে। আমরা একটু দুষ্ট প্রকৃতি, আমরা শিখেছি মাটির ভিতর যে মাইক্রোবস গুলো মেরে দিলে আমরা সারের ব্যবসা করতে পারবো, পোকাগুলো বাড়লে আমরা কিন্তু এটা ব্যবসা করতে পারবো। এই ব্যবসায়িক লেনদেন থেকে নতুন নতুন সায়েন্টিস্টদের নির্বুদ্ধিতার কারণে নতুন নতুন সমস্যা তৈরি হয়েছে পৃথিবীতে। খেয়াল করে দেখেন, এই ছবিটা দেখেন, 25 ভাগ মাটিতে, 25 ভাগ বাতাস থাকে, 25 ভাগ পানি থাকে, 5 ভাগ অর্গানিক ম্যাটার, জৈব পদার্থ, কাউডাং, ভার্মিকম্পোস্ট, কম্পোস্ট, এগুলো থাকে, আর বাকি 45% মানে বিশ্ব ব্যাংক, হ্যাঁ, বিশ্ব ব্যাংকের ভল্ট এখানে বসায় রাখছে সমস্ত নিউট্রিয়েন্ট গুলো। এইখানে যে মাইক্রোবস গুলো থাকে, সেই মাইক্রোবস গুলো সারাদিন বসে বসে এখান থেকে নিউট্রিয়েন্ট গুলো ওই আম গাছটার জন্য সে তৈরি করে দেয়।
ধান গাছের জন্য তৈরি করার জন্য এখানে বসিয়ে রেখেছে মাইক্রোবসগুলো। মাইক্রোবসগুলো এখান থেকে ওয়েদারিং এর মাধ্যমে সবসময় নিউট্রিয়েন্ট অ্যাভেলেবল করে। মজার ব্যাপার হচ্ছে ধান উৎপাদন করার সময় সবচেয়ে সহজ বুদ্ধি করলো ব্যবসায়ীরা, যদি আমি মাটির মাইক্রোবসগুলোকে এইটাকে জেরক বানাই দিতে পারি, তাহলে তো এখানে সার দেওয়া লাগবে গাছের জন্য, তাহলে ব্যবসা হবে, সারের ব্যবসা চলবে। আমরা তখন সারের ব্যবসা শুরু করলাম। আমরা সমস্ত নেমাটোডের মারার নামে সমস্ত মাইক্রোবসগুলো মেরে ফেললাম। ধানের জমিতে এখন 275 কেজি ইউরিয়া লাগে। ভালো তো, ইউরিয়া ব্যবসা, ইউরিয়া কোম্পানিগুলো চলে। তারা আবার বলেছে ইউরিয়া কোম্পানিতে আমার মতো মানুষগুলো চাকরি করে, তাহলে সেটা তো একটা রিজিকের ব্যবস্থা করেছেন। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। সো আমরা যদি মাইক্রোবসগুলো বাঁচিয়ে রাখতাম, তাহলে এই মিনারেলস থেকে আপনার ফসলের সমস্ত নিউট্রিয়েন্টগুলো আল্লাহ তাআলা তৈরি করে দিত। আমরা নষ্ট করেছি। বেহেশতে থাকলে যেমন খাবারগুলো চলে আসতো, আপনি যদি আল্লাহর কাছে রিজিক চান, রিজিক যেমন বেড়ে যায়, ঠিক একই রকম ভাবে এটা কিন্তু আমরা বেনিফিটটা পেতাম। বাট আমরা কিন্তু নষ্ট করেছি এই মাইক্রোবসগুলোকে নষ্ট করে। তাহলে আমরা ছাদ বাগানেরা কি করবো? মাইক্রোবসগুলোকে নষ্ট করব না, ঠিক আছে? আমরা কথা দিচ্ছি যে আমরা ছাদে মাইক্রোবসগুলিকে মারবো না, এইটা বেশি বাড়িয়ে দিব। তাহলে দেখি কত রকমের মাইক্রোবস আছে। আরো অনেকগুলো মাইক্রোবস আছে। বেনিফিশিয়াল মাইক্রোবসগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়া আছে, অ্যাক্টিনোমাইটস আছে, ফাঙ্গাই আছে, প্রোটোজোয়া আছে, কিছু বেনিফিশিয়াল নেমাটোড আছে যেগুলো গাছে খুব উপকার করে। সেগুলো আমরা যেমন এখন ইউজ করা শুরু করেছি, ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, ক্লিভিও, এরকম নামে অনেকগুলো জিনিস, যেটার ভিতরে মাইক্রোবসগুলো, ওই মাইক্রোবসগুলো আছে যেগুলো আমার, এই মাইক্রোবসগুলো আমার অর্গানিক ম্যাটার থেকে, এই অর্গানিক ম্যাটার থেকে, মিনারেল থেকে এখানে এই ফাংশনগুলো করবে, যেটা আমরা ছাদ বাগানে অলরেডি করতে পারি। আমরা ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট এগুলো ব্যবহার করলেই কিন্তু আপনার মাইক্রোবসগুলো আবার পুনরুদ্ধার হয়ে যাবে। সো তখন কেমিক্যাল ফার্টিলাইজার না দিলেও ফলন কিন্তু খুব ভালো হবে ইনশাআল্লাহ। দেখি এখন ছাদে ছাদে আমরা কত ধরনের টব ব্যবহার করি। টব ব্যবহার করি, মাটির টব ব্যবহার করি, কখনো ড্রাম ব্যবহার করি, নানাবিধ ব্যাগ ইউজ করি, এগুলো অনেক কিছু। সবগুলোই কিন্তু আমরা টবে মাটি তৈরি করি, কথা বলছি, মানে সবগুলো মাটি কিভাবে তৈরি করব, একই রকম প্রসিজিওর। আমরা টব বা ড্রামে বা ব্যাগে মাটি তৈরি করার জন্য, জিও ব্যাগে, এটা আমার ছাদ বাগান ছিল। আমি প্রথমেই বলেছিলাম যে একটা ছাদ বাগান শুধুমাত্র ফলনের জন্য করি না, কিন্তু আমরা ছাদ বাগান কেন করি? প্রথমত হচ্ছে মনের খোরাক। আমার নাতি বা নাতনিকে নিয়ে আমি ছাদে গিয়ে বলবো যে দেখো টমেটো গাছে টমেটো ফুল চলে আসছে, টমেটো ফুল চলে আসছে, এটাতেই কি খুশি আমি, ঠিক কিনা? অথবা একটা সফেদা গাছে একটা ছোট্ট ফুল হয়েছে, এইটাই তো 7 দিন ঘুম হয় না। অথবা একটা গোলাপ ফুল ফুটেছে, 15 দিন ঘুম হয় না এক গোলাপ ফুল দিয়ে, ঠিক কিনা? আমরা কিন্তু 100টা লাউ ধরুক আমরা কখনোই বলিনি। আমরা বলেছিলাম যে আমার গাছে ফল ধরে, এটাতেই সুখ। আমরা সুখী হতে চেয়েছি। আমরা যারা বয়স্ক মানুষ, খেয়াল করে দেখেন, কখনো কখনো আমরা খুব একা, খুব কাছে অনেক মানুষ থাকে কিন্তু একা। কিন্তু আপনার গাছ যদি ছাদ বাগানে থাকে, দেখবেন আপনার সময়টা খুব সুন্দর কাটবে এবং কখনো কখনো খুব ফলপ্রসূ। আপনার অন্ততকে নাতি নাতনিকে তো স্বপ্ন দেখাতে পারেন, নাতি নাতি খুশি হয় যে দাদার বাগানে, দাদির বাগানে কত সুন্দর ফল হয়েছে। আমি কিন্তু ইয়াংদের কথা কিছু বলিনি, কারণ হচ্ছে ইয়াংরা মোবাইল ফোন, এই ফোন, এইগুলোতে বেশি সময় কাটায়। কিন্তু আমাদের মতো যারা বয়স্ক আছে তারা কিন্তু আসলেই একা। সো এটা আমার ছাদ বাগান ছিল। যেটা বলছিলাম, একটা ডেকোরেশনের ব্যাপার আছে। আপনি সবসময় খেয়াল রাখবেন, একটা ছোট টব, একটা বড় টব, একটা ড্রাম, একটা এইভাবে না করে আস্তে আস্তে শিফট করে যাবেন একই স্টাইলে। সবগুলো একই সাইজের টব, একই সাইজের হয়তোবা জিও ব্যাগ, অথবা একই সাইজের ড্রাম ব্যবহার করে দেখেন, আপনার কিন্তু দেখতে ভালো লাগবে। অবশ্যই বাগানে একটা ব্যতিক্রম ভাবে কিছু বসার জায়গা তৈরি করবেন, যেখানে আপনি, আমি জানি আপনি গান পারেন, আমি জানি আপনি গুনগুন করে গান গান। আপনি ওয়াশরুমে গিয়ে গোসল করার সময়, শাওয়ার নেওয়ার সময় গান করে নাই এমন মানুষ কোথাও পাওয়া যায় না। সো আমরা সবাই গান পারি। ছাদে একটা ছোট্ট জায়গা থাকুক, যেখানে কেউ যখন না থাকবে
তখন আপনার মুখ দিয়ে একটু হলো গান বের হোক। সেটা হচ্ছে আমার ছাত্রছাত্রীরা আমাকে নিয়ে খুব টেনশনে থাকে সবসময়। আমি প্রাউড ফিল করি আমার স্টুডেন্টরা আমাকে খুব খুব সহযোগিতা করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। সো ধন্যবাদ আমার স্টুডেন্টদেরকে। যাই হোক, আমার স্টুডেন্টরা কিন্তু এখন লাইভে সারা পৃথিবী থেকে দেখছে, সেটাও আমি খুব প্রাউড ফিল করি। আমার প্রায় 100 স্টুডেন্ট আছে, 150 স্টুডেন্ট আছে দেশের বাইরে। সো এটা প্রাউড ফিল করি। তো যাই হোক, মাটি কিভাবে তৈরি করেন? মাটি নর্মাল মাটি, যে কোনো মাটি, বেলে দোআঁশ মাটি হলে খুব ভালো হয়। আপনি যেই মাটি পাবেন সেই মাটি, ঠিক আছে? আপনি কঠিনভাবে আবার জিজ্ঞাসা করবেন না এটা আয়রনযুক্ত মাটি কিনা অথবা স্যালাইন মাটি কিনা, এগুলো দরকার নেই। মাটি আমি কি কালেকশন করেছি, মাটির সাথে মিশাবো হচ্ছে ভার্মি কম্পোস্ট, গোবর, এগুলো যে কোনো একটা জিনিস অর্গানিক ম্যাটার প্রচুর পরিমাণে মিশাতে হবে। তাহলে আমরা কাউডাং ব্যবহার করতে পারি, ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে। তাহলে মাটি পাশাপাশি হচ্ছে আমার কাউডাং এর পরিবর্তে আপনি ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করতে পারেন, ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এগুলো নানান জিনিস এখন অনলাইনে অর্ডার করলে বাসায় চলে আসে, খুব মজা, বস্তায় বস্তায় কেনা যায়, সস্তায় পাওয়া যায়। অনলাইন থেকে যদি আপনি কিনেন তাহলে সস্তায় পাওয়া যায়, এই নার্সারিতে একটু দাম নেয়, ইটস অল রাইট। সো তাহলে মাঠ ফসলে আমরা খেয়াল করতে হবে প্রচুর পরিমাণে জৈব পদার্থ দিতেই হবে। জৈব কমে যাওয়ার ফলে আমাদের নাইট্রোজেন সারের অভাব বেশি ঘটছে, এর জন্য আমরা প্রচুর পরিমাণে সার দিচ্ছি। তাহলে ছাদ বাগানের কথাই আমরা চলে যাই। ছাদ বাগানে এগুলো অনেক, মাঠ ফসলে এগুলো অনেক কিছু দেওয়া হয়। মাঠ ফসল নিয়ে এখন খুব বেশি কথা বলি না, ছাদ বাগানে গেলাম। ছাদ বাগানে আমরা মাটির সাথে আমরা চেষ্টা করব যত বেশি অর্গানিক ম্যাটার, জৈব পদার্থ দেওয়া যায় কিনা। ছাদ বাগানে একটা সমস্যা হলো মাটিগুলো কিছুদিন পরে একটু শক্ত হয়ে যায়, আবার কমপ্লেন আসে মাটির ওজন বেশি। আপনি খেয়াল করে দেখেন, ছাদ বাগানে গিয়েছেন, গিয়ে দেখলেন কয়েকটা আগাছা হয়েছে, একটু একটু করে টবে আগাছা হয়েছে। মাটিটা যদি ঝুরঝুরা থাকে আপনি নিজের হাতেই কিন্তু তুলবেন। আমি চাই নিজে করি, দেখবেন আপনার ফিলিংসটা আসবে, ভালো লাগা আসবে। আপনার নখে ময়লা হয়েছে, বেসিনে যখন নখেটা পরিষ্কার করবেন দেখবেন একটা প্রশান্তি আপনি ফিল করবেন, কোথায় যেন একটা ভালো লাগা আছে। সো আপনি নিজের হাতে করেন। কিন্তু মাটিটা যদি শক্ত হয়ে যায় তাহলে হচ্ছে আগামী সপ্তাহে একটা লেবার নিতে হবে, লেবার নিয়ে পরিষ্কার করুন। তাহলে দেখবেন লেবার নেওয়াও হয় না, আবার হচ্ছে ওইখানে পরিষ্কার করা হয় না। তো মাটিটাকে ঝুরঝুরে রাখার জন্য অথবা মাটির ওজন কমিয়ে ফেলার জন্য মাটিতে অবশ্যই কোকোডাস্ট ব্যবহার করবে। প্রশ্ন হতে পারে কতটুকু ব্যবহার করব, একটু পরে। সাথে যদি সম্ভব হয় একটু বালি ব্যবহার করবে। বালি ব্যবহার করলে কখনোই মাটিগুলো শক্ত হবে না। মাটির ভিতরে, বালির ভিতরে সিলিকন থাকার কারণে গাছগুলো দেখবেন খুব শক্ত হবে, ডিজিজ রেজিস্ট্যান্স হয়ে যাবে। তাহলে মাটি থেকে আমরা কিন্তু মাটির সাথে ভার্মি কম্পোস্ট যেমন মিশিয়েছি, কোকোডাস্ট যেমন মিশিয়েছি, সাথে কিন্তু সামান্য পরিমাণে বালি ব্যবহার করবেন। দেখবেন আপনার মাটির ফসলের উৎপাদনশীলতা, নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি সবগুলো বেড়ে যাবে। এর 2 রকম মাটি আছে, সিলেট স্যান্ড বলে কেউ, পাক্সি স্যান্ড, যে কোনোটা ব্যবহার করতে পারেন। দুটোর ভিতরে সিলিকন আছে। তাহলে কি দাঁড়ালো? আমরা ব্যবহার করছি হচ্ছে মাটি, আমরা ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট এগুলো ব্যবহার করছি কোকোডাস্ট, সম্ভব হলে কিছু ব্যবহার করছি বালি। এই কম্পোজিশনগুলো যখন আপনি ব্যবহার করবেন তখন মাটিটা দেখবেন 2-3 বছরেও এটা ভালো থাকবে। আমরা যদি 2 ভাগ মাটি দিই, আপনার সম্ভব 2 ভাগ ভার্মি কম্পোস্ট ব্যবহার করবো, ইটস অল রাইট। না পারলে আমার মতো 1 ভাগ ব্যবহার করবেন, অর্ধেক হলেও ব্যবহার করবেন। তার সম পরিমাণ কোকোডাস্ট ব্যবহার করবেন, তার সম পরিমাণ বালি ব্যবহার করে দিবেন। 10 বছরেও আপনার টবের মাটি আর কখনো একদম পুরোটা ফেলে তৈরি করতে হবে না, সবসময় ঝুরঝুরা থাকবে। বেশি পানি হয়ে গেলে চলে যাবে, পানি যখন কম থাকবে তখন পানি ধরে রাখবে। দুটোই কাজে তারা কিন্তু করবে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি হচ্ছে
আমি টবে মাটিটা কেমন করে ভরবো, ইম্পর্টেন্ট। নার্সারিতে গেলে কি করি, আমিও করতাম এটা, আমরা করতাম, আমি এটা জাপানে গিয়ে শিখেছি। আমরা যখন নার্সারিতে গিয়েছি টবে মাটি ভরার জন্য একটা চারা, বুঝেন চারা মানে টব ভাঙা, ওই গাছে ওই যে টবের নিচে ছিদ্র থাকে, ছিদ্রটার ভিতরে একটা চারা দিয়ে মাটি ভরে দিচ্ছে, কিছুদিন পরে দেখা যায় পানি আর নিচে যাচ্ছে না। তাহলে আমরা করব কি, এইরকম স্তরে স্তরে টব অথবা আমাদের ড্রাম, নিচে ছিদ্র আছে, ছিদ্রের নিচের ছিদ্রটার উপরে 1 ইঞ্চি পরিমাণে সুরকি দিয়ে দিব। এখন সুরকি দিলাম, এই বালিটা দিলাম না, এটার ভিতরে কি আছে, প্রচুর পরিমাণে ভালো মানের মাটি আছে। প্রচন্ড ঝুপঝুপ করে বৃষ্টি হলো, ঝুপঝুপ করে বৃষ্টি হলো, অথবা বেশি পানি দিয়ে ফেললেন, তাহলে কি হলো, এই নিউট্রিয়েন্ট গুলো ধুয়ে 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 এই ছিদ্র দিয়ে পানিটা বের হয়ে চলে গেল, তাহলে নিউট্রিয়েন্ট লস হয়ে গেল না? তাহলে একটা ফিল্টার ব্যবহার করা দরকার। ফিল্টারটা হচ্ছে বালি, বালি একটা মহা ফিল্টার। সো 1 ইঞ্চি টবের নিচে 1 ইঞ্চি পরিমাণ সুরকি দিবেন, তাহলে এই নিচের ছিদ্রটা কখনোই বন্ধ হবে না। পাশাপাশি তার উপরে 1 ইঞ্চি পরিমাণে বালি দিয়ে দেন। বালি দিয়ে দিলে দেখবেন এখানে যে গাছ লাগিয়েছেন সমস্ত নিউট্রিয়েন্টগুলো এখানে এসে জমা হবে। দেখবেন শিকড়গুলো সব বালির ভিতরে বসে আছে, বালির ভিতরে নাক ডুবিয়ে জুসের মতো নিউট্রিয়েন্ট খাচ্ছে এবং গাছগুলোর গ্রোথ খুব ভালো হচ্ছে। তাহলে সুরকিটা যেমন ইম্পর্টেন্ট, তেমনই ইম্পর্টেন্ট হচ্ছে বালি, তেমনই ওই মাটিটার ইম্পর্টেন্ট। দেখবেন খুব ভালো বেনিফিট আপনাদের দিবে। আমি আজকেই বলছি না, শীতের প্রিপারেশন নেওয়ার সময় মনে রাখবেন যে আগামী বর্ষার সময় কিন্তু আমরা অনেক সময় মাটি চেঞ্জ করি না, হঠাৎ করে বর্ষা চলে আসে, তখন দেখা যায় গাছ লাগায়, যেই গাছ লাউ, মিষ্টি কুমড়া, করলা, উচ্ছে, চিচিঙ্গা যেটা লাগাই লিকলিকা হয়ে থাকে। সো আপনি যদি এইভাবে মাটি তৈরি করেন 10 বছরও আপনার মাটির কোনো গুণগত মান নষ্ট হবে না। তো সেটা গেল, ছবিতে দেখে বুঝলেন, টবের নিচে ছিদ্র, মাটি দিয়ে নিলাম, তারপরে হচ্ছে এইভাবে যদি টবগুলো তৈরি করেন তাহলে দেখা যাবে আপনার ফসল উৎপাদনশীলতা অনেক ভালো থাকবে। আমি আরেকটা কথা বলে নিই এখানে, শীতকালে গাছের গোড়ায় মগ ভরে পানি দিচ্ছেন, বর্ষাকালে আবার যদি ওই পরিমাণ খালি থাকে তাহলে বৃষ্টির পানি সবসময় জমা হয়ে থাকবে। তাহলে শীতকালে টবের কিছু অংশ মাটি খালি থাকতে হবে, টবের অংশ খালি থাকতে হবে, ক্লিয়ার? আর বর্ষাকালে মাটি দিয়ে ভরে দিবেন, তাহলে বৃষ্টির পানি কখনো জমা থাকবে না। সেটা কিন্তু খুব ভালো টেকনিক। আপনি লাউ, চিচিঙ্গা, করলা, উচ্ছে যখন করবেন দেখবেন গাছের গোড়াটা পচে যাবে না। কিন্তু শীতকালে পানি রাখার জন্য একটু নিচু করে দিবেন, সেভাবে মাটিগুলো টবগুলোতে ভরবেন। খেয়াল রাখবেন, মাটির ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে মাটির পিএইচ বা লবণাক্ত, এটা পিএইচ কত, ক্ষারকত্ব আর অম্লত্ব। পৃথিবীর ম্যাক্সিমাম ফসলগুলো 6.6 থেকে 6.5 অথবা 5.5 থেকে 6.5 এই সামান্য পরিমাণে পিএইচ যাদের থাকে ওই সময়ে ভালো হয়। যদি 4-এর নিচে, আমি দেখাই, 5.5 থেকে 7 এই জায়গাতে ফসল খুব ভালো হয়, বাট 4-এর নিচে যখন চলে আসে তখন আর নিউট্রিয়েন্ট সে অ্যাবজর্ব করতে পারে না। এর জন্য মাটিতে খাবার থাকলেও সে নিউট্রিয়েন্ট খায় না। তাহলে আমার কি পিএইচ মিটার কিনতে হবে? আজকেই যাওয়ার সময় নার্সারি থেকে একটা পিএইচ মিটার কিনবো, তাই না? আসলে না। আমরা যে সার দেই, সার কি কি দেই? ভার্মি কম্পোস্ট দেই, গোবর দেই, খৈল পচা দেই, কখনো কখনো ইউরিয়া দেই, টিএসপি দেই, মিউরেট অফ পটাশ দেই, তাই না? এগুলো দিচ্ছি না? দেওয়ার ফলে সবসময় মাটির পিএইচ কমতে থাকে, মানে 4-এর দিকে যেতে থাকে। তাহলে আমার পিএসপিটা কেনার দরকার নেই। যখনই মাটি তৈরি করবেন তখনই মাটিতে একটু চুন দিয়ে দিবেন। বছরে 2 বার আমরা টবে মাটি একটু চেঞ্জ করি। আম গাছের মাটি বছরে 1 বার অথবা নিড়ারে দেই, ওই সময় নিড়ানোর সময় একটু চুন দিয়ে দিবেন। সবসময় একটু চুন দিবেন। যখনই আপনি মনে করবেন চুন দেওয়ার নিয়মটা হচ্ছে চুন বাজার থেকে নিয়ে আসবেন,
এই যে বাজার থেকে নিয়ে আসলাম, ওই নিয়ে আসলাম, এই যে চুন দেখা যাচ্ছে না, চুন নিয়ে আসলাম, একটু বাচ্চারা যেন কাছে না থাকে এমন দূরে জায়গায়, একটু জায়গায় ব্রাউন পেপার দিয়ে মুড়িয়ে সম্ভবত চুনগুলো নিয়ে আসি, একটু পানি ছিটা দিয়ে রাখলাম, পানি ছিটা দিলাম, পানি ছিটা দিলাম, পানি ছিটা দিলাম, দিয়ে রেখে দিলাম আজকে রাতটা। সকালবেলা উঠে দেখেন পানি ছিটা দিচ্ছি, কিন্তু সকালবেলা উঠে দেখব পাউডার হয়ে গিয়েছে। তাহলে হলো কি, চুন বাজার থেকে কিনে এনে পানির ভিতরে গুলিয়ে দিতে হবে, এই কথাটা বইয়ে লেখা আছে, এটা করবেন না। পানির ভিতরে দেওয়ার সাথে সাথে আপনার চোখ দুটো নষ্ট হয়ে যাবে, তাই না? আপনি যেই পাত্রের ভিতরে আপনি চুনটা গুলাচ্ছিলেন সেই পাত্রটা আপনাকে নষ্ট হয়ে যাবে, যার জন্য আপনি যাবেন না। যে ব্রাউন পেপারের ভিতরে চুন দিয়ে দিয়েছে সেই ব্রাউন পেপারটা রেখে ছাদের একটা কোনায়, ওই ঘরের কোনায় যেখানে বাচ্চারা যায় না, সেখানে রেখে পানি ছিটা দেন, পানি ছিটা দেন, পানি ছিটা দেন, দিয়ে রাতটা রেখে দেন, কালকে পাউডার হয়ে যাবে। তখন আপনি চামচ দিয়ে দিয়ে আপনি কিন্তু পাউডার ব্যবহার করতে পারবেন। চুন যে কোনো চুন ব্যবহার করা যায়, তবে কখনো কখনো ডলোমাইটও ব্যবহার করি। বাট জিপসাম কিন্তু চুন হলেও জিপসাম কিন্তু পিএইচ চেঞ্জ করে না, তাহলে জিপসাম ব্যবহার না করে নর্মাল চুন ব্যবহার করা ভালো, ঠিক আছে? পানের দোকানে যে চুন পাওয়া যায় চাকা চাকা, এই চুনগুলোই আপনি প্যাকেটের নতুন সিস্টেম তৈরি হয়েছে, প্যাকেটে ওইগুলোর ভিতরে একটু পানি ছিটা দিয়ে রাখবেন, হয়ে যাবে। হ্যাঁ, সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, গলানোটা থেকে পাউডারটা ভালো, ঠিক আছে? পেঁপে নিয়ে গল্প বলবো বলেছিলাম, এখন একটু পেঁপে নিয়ে গল্প বলি। আমাদের পাবনা রিজিয়নে কেউ আছেন? হ্যাঁ, পাবনায় ওখানে একজন ভাই আছেন, আমাদের হচ্ছে পেঁপে বাদশা ভাই। উনি পেঁপে চাষ করে সরকারের অনেক পদক পেয়েছেন। ওনাকে এর জন্য, ওনার নাম বাদশা, কিন্তু সবাই বলে পেঁপে বাদশা। তো পেঁপে খুব লাভজনক যারা নতুন বাগান করতে চান, ধরেন কমার্শিয়ালি অনেক ইয়াংরা দেখছি হয়তো তারা একটু প্ল্যান করতে পারে যে আমি এন্টারপ্রিনারশিপ ডেভেলপ হবে, সেই রকম যদি করতে চান, সবসময় আমরা চিন্তা করি কঠিন কিছু, আমরা স্যাফরন উৎপাদন করব, মানে জারবেরা ফুল উৎপাদন করব, ক্যাপসিকাম উৎপাদন করব, এইসব চিন্তা বাদ দেন। প্রথম আপনি মাটিটাকে চিনেন, মাটিতে যান, গিয়ে পেঁপে গাছ লাগান, তাইলে একটা ধাক্কা খাবেন, ধাক্কা খেলে বুঝতে পারবেন এগ্রিকালচার কেমন করে ম্যানেজ করে। সো প্রথম যে চাষ করবেন তাকে আমি বলি ফুল হলে গ্লেডিউলাস চাষ করেন, আর যদি ক্রপস করতে হয় সহজ ক্রপস হচ্ছে পেঁপে চাষ করেন অথবা কলা চাষ করেন। একবার জমিটা বুঝতে চেষ্টা করেন, দেন আপনি অন্য ক্রপসে যাবেন। তাহলে পেঁপে নিয়ে গল্প। আমরা পেঁপের সমস্যাই ছিল, আমরা 10টা গাছ লাগালে দেখা যেত বাড়ির একটা গাছ খুব ভালো হয়েছে, প্রচুর ফলন হয়, অন্যগুলো আর ফলন হয় না। আসলে হচ্ছে পেঁপে গাছের বিহেভিয়ার হচ্ছে পাগলা বিহেভিয়ার, 5 রকমের ক্যারেক্টার তারা শো করে, যার জন্য এক একটা গাছ এক এক সময়ে তারা মানে তার চরিত্র চেঞ্জ করে, খুবই মানে চরিত্র বারবারই চেঞ্জ করে তারা। এর জন্য যারা কমার্শিয়ালি পেঁপে উৎপাদন করতেন তাদের অনেক সময় দেখা যেত কোনো কোনো গাছে ফলনই হয় না, এবং এর জন্য আমরা করতাম কি, অনেক 20-25টা গাছের মাঝে একটা করে পুরুষ গাছ রাখতাম, যার জন্য পলিনেশন হতে পারে, এর জন্য ইল কম হতো। কিন্তু গবেষকরা, বাংলাদেশে গবেষকরা আছে, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে ওনারা একটা পেঁপে জাত তৈরি করেছেন, অথবা তাইওয়ানের অনেকগুলো পেঁপে জাত আছে, সেগুলো তারা তৈরি করেছে যে একটা গাছেই মেল ফিমেল একসাথে ফুল হবে, এবং সেটা থেকে মানে মানে কম আমাদের যে মেল ফিমেল ফুল থাকে একটাই ফুলের ভিতরে থাকবে, অটো পলিনেশন হয়ে যাবে, অটো ফল ধরবে, যার জন্য পলিনেশনের জন্য আমার বাহক লাগবে না। এরকম অনেকগুলো জাত বের হয়েছে। এর মাঝে আমাদের আছে রেড লেডি, টপ লেডি, শাহি, এরকম অনেকগুলো জাত বের হয়েছে। তারপর হচ্ছে গ্রিন লেডি আছে, তারপর হচ্ছে বাবু আছে,
এরকম নাম দিয়ে অনেকেই এই হাইব্রিড, এগুলো হার্মাফ্রোডাইট বলে, একসাথে মেল ফিমেল থাকে, হার্মাফ্রোডাইট। এই হার্মাফ্রোডাইট জাতগুলো আমাদের কমার্শিয়ালি যদি লাগাই তাহলে লাভজনক হবে। আপনি যদি মনে করেন যে আপনার বাজারে একটা লাউ না একটা পেঁপে এনে সিড লাগিয়ে দিলেন, এটা থেকে ভালো ফলন হবে, তা কিন্তু ঠিক না। কারণ হচ্ছে পেঁপের ক্যারেক্টার অনেক রকমের। আপনি 50টা গাছ লাগিয়েছেন, দেখা যাচ্ছে 30টা গাছই হচ্ছে মেইল ক্যারেক্টার দেখাচ্ছে, তাহলে 20টা গাছ দিয়ে কি করবেন? আপনার কমার্শিয়ালি লাভ হবে না। তার জন্য এই হাইব্রিড জাতগুলো, যেগুলো আমি বললাম রেড রুবি, টপ লেডি, এগুলো যদি লাগান তাহলে দেখা যাবে সবগুলো গাছে অনেক ফল ধরবে। হ্যাঁ, মনে মনে ফল ধরে গাছের ভিতরে। ঠিক আছে, আমরা শুধুমাত্র দেখিয়েছি যে কোনোটা মেল ফুল কিংবা ফিমেল ফ্লাওয়ার, এগুলো হচ্ছে মেল ফ্লাওয়ার, শুধু মেল ফ্লাওয়ার। আবার মেল ফ্লাওয়ারের ভিতরে আছে যে পুরুষ পার্টটা, ফিমেল ফ্লাওয়ারের ভিতরে পুরুষ পার্টটা থাকে, এটা উঁচা অনেক লম্বা থাকে, যার জন্য সে পলিনেশন হতে পারে না। এরকম নানাবিধ ক্যারেক্টার দেখায়। আমি ক্যারেক্টারে যাচ্ছি না, আমি এই ছবি দেখিয়েছি এখানে। যাক, এটা পুরুষ গাছ, বোঝাই যাচ্ছে পুরুষ গাছ। এখন আর এই পুরুষ গাছের সমস্যা নাই, সবগুলো মেল ফিমেল একসাথে থাকে। সে হাইব্রিড ভ্যারাইটিগুলো রেড লেডি অথবা টপ লেডি। তো আমরা যে টপ লেডি কথা বলছি, টপ লেডি গাছ এইরকম হয়, গাছের গ্রোথ খুব ভালো হয়। এটা হচ্ছে রেড লেডি, একসাথে অনেক পেঁপে ধরে। তাহলে এই পেঁপেগুলো আপনি যখন ধরবে ছোট ডিফর্ম, মাঝে মাঝের থেকে কিছু কিছু পেঁপে আপনি রান্না করে খেয়ে ফেলবেন। 3 মাস পর থেকে কিন্তু আপনি পেঁপে হারভেস্ট করতে পারবেন। আজকে লাগানোর পরে 3 মাস পর থেকে হারভেস্ট করতে পারবেন। বাট রমজান আসার আগে আগে আপনার দেখবেন পেঁপে গাছে অনেকগুলো পেঁপে পাকা শুরু হয়েছে বা হলুদ হওয়া শুরু হয়েছে। তখন দেখবেন যে আপনার কত মজা লাগে যে আপনার গাছের পেঁপে। ইনশাআল্লাহ রমজান মাসকে টার্গেট করি, আমরা দ্রুততার সাথে দিয়েছি। এখন কথা হচ্ছে ওই যে এগুলো কিন্তু হাইব্রিড, এটা থেকে সিড রাখতে না করব, এটা থেকে সিড রাখা যাবে না। সিড রাখলে কি হবে? ক্যারেক্টার ডিজেনারেশন হবে। শাহরুখ খান আর শাহরুখ খানের বউয়ের বাচ্চা হয়েছে এত সুন্দর, কিন্তু তার বাচ্চা কিন্তু সেরকম সুন্দর না হতে পারে, তার ক্যারেক্টার অন্যদিকে চলে যেতে পারে। সো বীজ হয় ফলে, পেঁপেতে বীজ হবে। ও বীজ, হাইব্রিডে বীজ হবে না বলছে, আমার কাছে হাইব্রিডে বীজ হয়েছে। বীজ তো হয়, কিন্তু ক্যারেক্টারটা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এর জন্যই আমরা 7 বাই 7 রকমের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। পেঁপে গাছের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে, যার জন্য হাইব্রিড থেকে সিড রাখবেন। ধরা যাক, মনে আছে আমরা যারা সিনিয়র আছি তাদের মনে আছে, এই পাশে ওই পাশে বাড়ির পাশে একটা পেঁপে গাছ বছরের পর বছর ফল দিতে থাকতো। গাছ লম্বা হয়, ফল দেয়, লম্বা হয়, ফল দেয়। এগুলো আমাদের লোকাল জাত ছিল। অনেক জাতগুলো আমাদের লোকাল ছিল। সেই জাতগুলো আপনি মনে করলেন যে এটা হাইব্রিড না, বাজারে গেলেন, গ্রামের বাজারে গেলেন, গিয়ে দেখলেন একটা পেঁপে খুব সুন্দর, আপনি কিনে ফেললেন। বাসায় দেখলেন খুব মিষ্টি, দেখলেন এটা রেড লেডিও না, টপ লেডিও না। তাহলে কি করবেন? মনে হয় না মাঝে মাঝে সিড রাখি একটু? তাহলে আমরা এই রকম পেঁপে একটা বাজার থেকে কিনেছি, আজকে না, মানে আপনার কল্পনায় করেন আমরা কিনেছি। সেই পেঁপেটার মনে হচ্ছে ক্লাসে পড়ালো সিড রাখা যাবে না, এটা তো হাইব্রিড না, গ্রামের বাজার থেকে কিনছি, কৃষকের বাড়িতে একটা করে গাছ হয়েছে, এরকম জায়গা থেকে, খেতে খুব সুস্বাদু, এটা রেড লেডিও না, টপ লেডিও না, এটা বছরের পর বছর নিজের জমিতে এমনি হচ্ছে। তখন আপনি কি করবেন? তখন আপনার কাজ হবে এই পেঁপেটাকে এইভাবে কাটবেন, কেটে খেয়ে ফেলবেন। ওমা, এটা আবার কি করবেন? কি খেয়ে ফেলবেন? কিন্তু চারা করতে পারলে ভালো হতো না? চারা যদি করতে চাই তাহলে এইভাবে পেঁপেটা যে কাটলাম, কাটার পরে কল্পনায় 3টা ভাগ করেন। কল্পনায় 3টা ভাগ করেন। এটা হচ্ছে সামনের ভাগ, মাঝামাঝি, তার নিচের ভাগ। কল্পনায় 3 ভাগ করেন। এই 2 ভাগের সিটগুলো ফেলে দেন। মাঝে যে সিটগুলো আছে সবগুলো হবে হার্মাফ্রোডাইট, 100% হার্মাফ্রোডাইট হবে। বুঝতে পেরেছেন আমার কথাটা? তাহলে আমরা যদি লোকাল বাজারে কখনো গিয়ে যদি দেশীয় কোনো জাত পাই, সেটাও কিন্তু আমরা ছাদ বাগানে নিয়ে আসতে পারবো এই প্রসিজিওরে, যদি আপনার মনে হয়।
যে না ওখানে হাইব্রিড সিড রাখা যাবে না, কিন্তু আপনার লোকাল জাতগুলো এখনো বাংলাদেশে আছে, খুবই মজাদার। আমি আজ থেকে অনেক বছর আগে কেআইবিতে একটা মিটিংয়ে গিয়েছিলাম। আমি সাধারণত মিটিংয়ে যাই না, ওখানে গিয়েছিলাম। ওখানে তৎকালীন কৃষিমন্ত্রী, আমি নাম বলছি না, তৎকালীন কৃষি অনেক আগে মতিয়া চৌধুরী বলছেন যে আপনারা হাইব্রিড হাইব্রিড বলে বলে কুল নিয়ে আসলেন, বাউ কুল নিয়ে আসলেন, এই কুল নিয়ে আসলেন, ওই কুল। আমার টক বড়ি কই? আমার কথাটা খুব ভালো লাগছে। আরে তাই তো, টক বড়িটা যে গাছ থেকে পড়তো, আমরা যে খাইতাম, এটা খুব মজা ছিল। এই গাছগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে, এখন চেষ্টা করা হচ্ছে যেন টক বড়িগুলো থাকে। তো আমাদের ওই হারিয়ে যাওয়া পেঁপেগুলো ইচ্ছা করলে আপনারা ছাদ বাগানে নিয়ে আসতে পারেন এই টেকনিকে। ওর পাশটা ফেলে দেবেন, এই পাশটা ফেলবেন, ঠিক মাঝামাঝি জায়গায় যে সিডগুলো হবে সেগুলো শতভাগ হার্মাফ্রোডাইট, মানে মেল অ্যান্ড ফিমেল একসাথে হবে এবং প্রচুর পরিমাণে ফল ধরবে। এই সবগুলো কথা আমার একটাও কথা না, এগুলো সবগুলো কৃষি প্রযুক্তি হাত বই থেকে আমি নিয়েছি। এই বইটা অনলাইনে মোবাইলে চাপ দিলেই মোবাইলে ডাউনলোড হয়ে যায়, ফ্রি। আর যারা গাজীপুরে বিএআরআই অফিসে যান, ওখানে ফ্রি দেওয়া হয়। বইটা অনেক বড়, আপনার ইচ্ছা করলে এই বইটা মাঝে মাঝে পড়তে পারেন। এই বইটা পড়লে এগ্রিকালচারের এই 90 মিনিট স্কুলিংয়ে না আসলেও চলবে। না আসতে হবে। যাই হোক, আমরা ইনশাল্লাহ আসবো। পেঁপে নিয়ে কথা শেষ হলো, এখন হচ্ছে একটু কি বলে এটা, ফানি ক্লাস। হ্যাঁ, আমরা তাজা ফুল 1 বছর রেখে দিতে চাই, তাহলে কিভাবে রাখবো? ফেরাউনের মমি আছে, আমরা ফুলের মমি করতে চাই, তাহলে খুব সহজভাবে করা যায় মমিগুলো। ইচ্ছা করলেই আপনি কিন্তু ঘরে করতে পারেন। 1 নাম্বার প্রসিজিওর হচ্ছে, দুটো প্রসিজিওর বলবো। একটা প্রসিজিওর কম দিন রাখা যায়, একটা প্রসিজিওর বেশি দিন রাখা যায়, 2 বছর পর্যন্ত রাখা যায়। প্রথম প্রসিজিওর হচ্ছে আপনি পানিটাকে ফুটিয়ে নেবেন যেন ভাইরাস ব্যাকটেরিয়া পানিতে না থাকে, অথবা ফিল্টার পানি নেবেন। সেখানে ভিতরে ফিটকিরি কত পরিমাণে? 20 থেকে 25 গ্রাম পার লিটারে, 20 থেকে 25 গ্রাম পার লিটারে ফিটকিরি দিয়ে আপনি পানিটাকে গুলিয়ে নেবেন, রেখে দিলেন। একটা সুন্দর জার নিলেন, জার নিয়ে সেটার ভিতরে যেসব ফুলগুলো ভারী ফুল, যেমন হচ্ছে ক্রিসেন্থিমাম, তারপর হচ্ছে অ্যাস্টার, স্ট্র ফ্লাওয়ার, আপনার পছন্দ যেই ফুলগুলোর পাপড়িগুলো একটু শক্ত, সেই সব ফুলগুলোকে এই জারের ভিতরে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পরে ওই যে ঠান্ডা করা পানিটা উইথ ফিটকিরি, এই পানিটা ঢেলে দেন। আপনি 2 থেকে 3 মাস আপনার এই ফুলটা চকচকা থাকবে। তবে 2 থেকে 3 মাস না করে যদি 2 বছর করতে চাই, তাহলে ওই যে ফিটকিরি ব্যবহারটা করব না। ফিটকিরি কার্যকারিতা বেশি দিন থাকে না। আমরা করব কি, বেবি অয়েল, যে কোনো বেবি অয়েল, একটু দাম বেশি। যদি কম দামে চান আমার মতো সেটা করবেন। জুই নারিকেল তেল, এই জুই রানী কোথায়, ওই যে জুই নারিকেল তেল ওই পাত্রের ভিতরে ফুলগুলো সাজিয়ে তেলটা ঢেলে দেন, দিয়ে এয়ার টাইট করে দেন। অথবা বেবি তেল, বেবি লোশন না, তেল। তাহলে এই ফুলের পাপড়িগুলো 2 থেকে না, তেল তো কন্টেনারে থাকবে, তেল পুরোটাই তেল দিবেন, ওইটার ভিতরে পানি মিশানো যাবে না। বাট পানি যদি ব্যবহার করি তাহলে ফিটকিরি ব্যবহার করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? 2টা টেকনিক, স্বল্প সময়। জি, পুরো বোতলের তেল থাকতে হবে, বাতাস থাকা যাবে না, পানি দেওয়া যাবে না। তাহলে প্রথম কথা হচ্ছে, পানি দিয়ে যদি রাখি তাহলে ফিটকিরি দিয়ে ফুলগুলোকে 2 মাসের মতো সুন্দরভাবে রাখা যাবে। যদি 2 বছর রাখতে চাই, ফুলগুলোকে প্রথম বোতলের ভিতরে সাজাবেন, রেখে আস্তে আস্তে করে বেবি অয়েল অথবা নারিকেল তেল, যে কোনো নারিকেল তেলই হবে। আমি জুই কথাটা বললাম, আমার স্টুডেন্টের নাম জুই, এর জন্য বলেছি। ও আমাকে বারবার বলে দিচ্ছে আমার নামটা একটু বলেন। জি 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 গুড গুড গুড। এই যে কয়েদি করেছে, এখন থেকে আমরা করব।
আমরা বাসায় গিয়ে আমরা চেষ্টা করব শক্ত ফুলগুলো, যেগুলো ফুলগুলো বেশি দিন থাকে, সেই সব ফুলগুলো আমরা দিয়ে, কালারফুল হলে খুব ভালো হবে, দিয়ে তেল দিয়ে আমরা যদি রেখে দিই তাহলে 2 থেকে 2.5 বছর আপনি সহজেই রাখতে পারবেন। এটাকে মামি বলা হয়, মমি করে রাখা। ঠিক আছে, এতটুকু শেষ। বাইরে থেকে দেখতে হবে তো, ফুল কিন্তু রাখছি হচ্ছে দেখার জন্য, তাহলে অবশ্যই কাঁচের বোতল লাগবে। হ্যাঁ, প্লাস্টিক হলে হবে, কিন্তু প্লাস্টিকের চেয়ে কাঁচেরটা চকচকা সুন্দর থাকে, বেশি হবে। আচ্ছা, ফুল থেকে চা তৈরি করা, চা খাবো, চা আমরা চা তৈরি করেছি ক্যামেলিয়া পাতা থেকে, তাহলে চা তো ফুল থেকেও তৈরি করা যায়, চা তো কিছু না, তাহলে আমরা চা তৈরি করি ফুল থেকে। সাধারণত যেই ফুলগুলো গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই ফুলের ভিতরে শরীরের জন্য খারাপ কিছু নেই, যেমন খারাপ কিছু আছে যেমন গাঁদা ফুল, খারাপ কিছু আছে যেমন ক্রিসেন্থেমাম ফুল, এগুলোর মাঝে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কিছু কিছু জিনিস আছে। তো ওই ফুলগুলো না করে, যেমন হচ্ছে গোলাপ, তারপর হচ্ছে জবা, তারপর হচ্ছে অপরাজিতা, এইসব কালার যে ফুলগুলো আছে সে কিন্তু আপনি চা তৈরি করতে পারেন। মজার ব্যাপার হচ্ছে, চা তৈরি করার জন্য ফুলগুলো সাধারণত আপনার ছাদ বাগানতে নেবেন। যেসব জায়গায় ইনসেক্টিসাইড স্প্রে করেছে, আপনি জানেন না, দোকান থেকে গোলাপ ফুল কিনে নিয়ে আসি, গোলাপ ফুলে কিন্তু প্রচুর পরিমাণে ইনসেক্টিসাইড ব্যবহার করে। এই যে বাজারগুলোতে ফুলগুলো আছে সেগুলোতে শুধু ইনসেক্টিসাইড দেয়া। সো তারা যদি দেখে থাকে তাহলে আমার বিরুদ্ধে আন্দোলন করবেন। আসলে তারা কিন্তু প্রচুর পরিমাণে কি বলে এটাকে, ইনসেক্টিসাইড ব্যবহার করে, ফাঙ্গিসাইডও ব্যবহার করে। সো হার্মফুল হবে। আপনার জানা ওই ফুলগুলো ব্যবহার করবেন যেগুলোতে ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়নি। ঠিক আছে, সেই সব ফুলগুলো আপনি 2 রকম ভাবে ব্যবহার করতে পারেন। 1 নাম্বার, সরাসরি ফুলগুলো ব্যবহার করতে পারেন, অথবা ড্রাই করে ব্যবহার করতে পারেন। 2 রকম ভাবে করা যেতে পারে। তাহলে দেশের বাইরে কি করে? আমি জাপানে ছিলাম, জাপানে আমি দেখেছি যে এমন চাইনিজরা প্রচুর পরিমাণে, আমার একটা চাইনিজ বান্ধবী ছিল, আমার পাশেই বসতো, সে করতে কি আমার চায়ের কাপের ভিতরে শুধুমাত্র ফুলের পাপড়ি দিয়ে দিত। আমার তখন ভাল লাগতো না, বাট খেতাম। বাট খুবই উপকারী, যাদের ক্যান্সার হওয়ার প্রবণতা আছে, এন্টি ক্যান্সারাস প্রপার্টি আছে এই কালারফুল ফুলগুলোর ভিতরে। সো তারা দেখেন ক্যামোমাইল থেকে তৈরি করে, ল্যাভেন্ডার থেকে তৈরি করে, অনেক কিছু থেকে তৈরি করে। এগুলো আমাদের, যদি আমরা এই চাগুলো খাই তাহলে আমাদের শরীর সবসময় একটা রিলিফ ভাব থাকে, এন্টি ক্যান্সারাস ক্যারেক্টারিস্টিক্স আছে, খুবই ভালো। এখন আপনি শুকাবেন কেমন করে? আপনি যদি কমার্শিয়ালি ব্যবহার, আপনি বাসায় যদি হয় ছোট আকারে আপনি শুকিয়ে ফেলতে পারেন, মাইক্রোওভেনে শুকাতে পারেন। তো আমরা বলি যে সূর্যের আলোতে শুকালেই ভালো, বাট ওখানে আবার ডাস্ট পড়ে কিনা সেটা খেয়াল রাখতে হবে। সো ইন্ডিয়াতে আমি গিয়েছিলাম কিছুদিন আগে, দেখে আসি এইরকম একটা পলিথিন দিয়ে ঘিরে আপনি একটা ছোট ঘরের মতো বানায় নিতে পারেন পলিথিন দিয়ে, এতটুকু। এটার নিচে ফুলগুলো দিয়ে রাখবেন, একদিনে দেখবেন শুকায় যাবে, কারণ টেম্পারেচার হাই হয়ে যাবে। ছাদে দিয়ে রাখবেন, এটা করে রেখেছে, এইভাবে ফুলগুলো দিয়ে রাখে, এবং সেই ফুলগুলো দিয়ে তারা বিভিন্ন রকমের চা থেকে আরম্ভ করে অনেক কিছু তারা তৈরি করে। সেভাবে আমরা তৈরি করতে পারি। আমার নিজের হাতে বানানো চাগুলো আমি নিজেই খাচ্ছি, বিভিন্ন টেস্ট করে দেখছি। একটু সাউন্ড বক্সটা দূরে নিয়ে বলছি যে মজা লাগে না, বাট ইট ইজ হেলদি, খাবারটা হেলদি। সো বিভিন্ন রকম ফুল, তার সাথে কি চা পাতা দেওয়া যাবে? দিলে অসুবিধা কোথায়? আপনি লং, দারচিনি যা কিছু আছে সবকিছু দিয়ে দেন, সবকিছু দিয়ে চা বানান, কোনো অসুবিধা নেই। আজকালকার লাল চা কিন্তু আমরা বিভিন্ন কিছু অ্যাড করি, সেভাবে অ্যাড করতে পারেন। তো সেভাবে কিন্তু আমি কিন্তু বলেছি যে তাজা ফুলের পাপড়িও ব্যবহার করা যেতে পারে, অথবা শুকনোও ব্যবহার করা যেতে পারে। শুকনো করে রেখে দিলে সবসময় ব্যবহার করতে পারবো, সেটা হতে পারে। মিষ্টি যদি না লাগে তাহলে একটু মধু মিশিয়ে নেবেন, চিনি দিয়ে বানাবেন না, তাহলে আপনার শরীরের জন্য যতটুকু উপকার হওয়ার কথা ছিল তার চেয়ে এটা ক্ষতিকারক হবে। সো মধু ব্যবহার করা, মধু যদি রেগুলার খান এটা শরীরের জন্য ভালো। আজকে দীর্ঘদিন ধরেই আমি ভাবছিলাম যে আমি এটার বিষয়ে কথা বলবো, কিন্তু আমি সাহস সঞ্চয় করতে পারছিলাম না।
কারণ হচ্ছে বাংলাদেশে অনেকেই এই বিতর্কিত ব্যবসাটা করে। যেমন হচ্ছে টেলিভিশনে দেখেছেন আপনি যে একজন ভদ্রমহিলা খুব গর্বের সাথে বলছেন বাংলাদেশে উৎপাদিত পারফিউম। চিটংয়ে একজন ভদ্রমহিলা উনি অনেক দামে বিক্রি করছেন। খুবই ভালো কথা, উনি পারফিউমে কি করছেন সেটাও দেখাবো আর আপনাদেরকে পারফিউম বানানো শেখাবো। পারফিউম বানানোর জন্য প্রথম শর্ত হচ্ছে ফুলগুলো অবশ্যই ভোলাটাইল কম্পাউন্ড, দ্যাট ইজ যেই ফুলে গন্ধ আছে। যেই ফুলে গন্ধ আছে কেমন কেমন, আমরা জুই জাতীয় যত ফুল, জেসমিন জাতীয় যত ফুল আছে সেইগুলো। তারপর হচ্ছে আমাদের এখানে নাগলিঙ্গম গাছ, ক্যানন বল, এরকম অনেক ফুল আছে যেগুলো খুব গন্ধ আছে, ভোলাটাইল কম্পাউন্ড আছে, এসেন্স আছে। সেগুলো আমরা এই কম্পাউন্ডগুলোর ভিতরে আমরা দিয়ে দাও। এটা ভোলাটাইল কম্পাউন্ডগুলো আমরা খেয়াল করতে হবে যেগুলোর ভিতরে আছে সেগুলোই শুধুমাত্র ব্যবহার করতে হবে। তো এই পারফিউম শর্ত হচ্ছে ফুলগুলো অবশ্যই অবশ্যই গন্ধযুক্ত হতে হবে এবং ফুলগুলো যেন অর্গানিক হয়। কেমিক্যালস দেওয়া ফুলগুলো ব্যবহার করা যাবে না, কারণ আপনি স্প্রে করেন তাহলে স্কিনে অথবা কখনো কখনো র্যাশ হতে পারে। আমরা এইরকম ফুল সারা ওয়ার্ল্ডে অনেক আছে, বাংলাদেশে কিন্তু প্রচুর ফুল আছে যেগুলো প্রচন্ড গন্ধ হয়। বর্ষাকালে অনেক ফুল হয় যেগুলো প্রচন্ড গন্ধ হয়। তো সবকিছু মিলিয়ে আমি বলবো বাংলাদেশ হচ্ছে পারফিউম ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য একটা বিশাল জায়গা। তো আমরা ইচ্ছা করলে পারফিউম ইন্ডাস্ট্রি করতে পারি। আমরা সব ধরনের গন্ধযুক্ত ফুল থেকে আমরা পারফিউম উৎপাদন করতে পারি। আমাদের হাসনা হেনা ফুলের কথা মনে আছে, সেখান থেকে করা যেতে পারে। আমাদের যে আদি গোলাপ ছিল যেটার ভিতরে গন্ধ ছিল, অনেক পাপড়ি ছিল, সেটা ব্যবহার করা যেতে পারে। এই সব কিছুই কিন্তু পারফিউম ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো। আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি তাহলে আমাদের জন্য রোজ খুব অ্যাভেলেবল। রোজের জন্য কিন্তু খেয়াল রাখতে হবে হাইব্রিড রোজ যেগুলো বের হয়েছে সেগুলোর ভিতরে গন্ধ নাই। আগের যে ফুলগুলো ছিল সেগুলোর ভিতরে গন্ধ আছে, সেগুলো চাষ বাড়াতে হবে। জেসমিন ফুল, আমাদের অনেক রকমের জেসমিন ফুল বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে হয়, সেগুলো ব্যবহার করা যেতে পারে। আমাদের দেশে খুব ভালো হতো গন্ধযুক্ত টিউবরোজ, রজনীগন্ধা, সেটা ব্যবহার করতে পারি। হাসনা হেনা ব্যবহার করতে পারি, এরকম টগর ব্যবহার করতে পারি, অনেক ফুলগুলো আছে। গন্ধরাজ ব্যবহার করতে পারি, অথবা আপনি বলে দিবেন যে আমার এই গন্ধটা আমার পছন্দ, সেই গন্ধের পারফিউম আমরা বানাতে পারি। বানানোর জন্য প্রথম শর্ত হচ্ছে এই ফুল থেকে এসেন্সটা, গন্ধটাকে এক্সট্রাক্ট করা। সহজ, ইন্টারমিডিয়েট পড়েছে পাতন প্রক্রিয়ায়। ভোলাটাইল কম্পাউন্ডগুলোকে প্রথম হিট দিয়ে পানি থেকে বের করে দিব, ওইটাকে আবার ঠান্ডা করব। ঠান্ডা করে যখন আবার জমা হবে তখন উপরের লেয়ারে একটা এই গন্ধটা জমা হবে। এইটাকে আমরা বলি, আচ্ছা আপনারা যখন কি বানান যেন, কেক বানান, পুডিং বানান, কি যেন ভ্যানিলা এসেন্স, কি যেন এসেন্স, কি যেন বলেন না, ওইগুলি ওইটা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে। এসেন্সটাকে ফুল থেকে নিয়ে আসা। তাহলে এরকম যদি আমরা এই ফুলগুলো থেকে যদি নিয়ে আসি তাহলে ওই ফুলে গন্ধযুক্ত হবে। ঠিক আছে, হতে পারে ল্যাভেন্ডার দিয়ে হতে পারে। ল্যাভেন্ডার বাংলাদেশে খুব কম চাষই হয় না, তো ল্যাভেন্ডার যদি ব্যবহার করি তাহলে ল্যাভেন্ডারের এসেন্স হতে পারে। তাহলে এগুলোকে এসেন্স বলা হয়, তাই না? গন্ধ, এই গন্ধগুলো ভোলাটাইল কম্পাউন্ড, যেটা উদ্দায়ী, উড়ে চলে যায়। তা উড়ে চলে গিয়ে এটাকে আবার ঠান্ডা করে কনডেন্স করে এটাকে জমানো। এই জমানোর জন্য তার আগে বলে নেই, ফুল থেকে পারফিউম হতে পারে, ফল থেকে যেমন লেবু, অরেঞ্জ থেকে, অরেঞ্জের ফুল থেকে পারফিউম হতে পারে। তারপর হচ্ছে ল্যাভেন্ডার, পেপারমিন্ট, বেসিল, এগুলো থেকেও গন্ধ হতে পারে। আমাদের ক্যানন বল থেকে হতে পারে, ইউক্যালিপটাস গাছ থেকে হতে পারে। ইউক্যালিপটাস অয়েলটাকে এক্সট্রাক্ট করে যদি নেই তাহলে এটা দিয়ে হতে পারে। তাহলে হচ্ছে আমি গাছ কি নিবেন, র ম্যাটেরিয়ালসটা কি নিবেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার, কোন এসেন্সটা আপনি চাচ্ছেন। ঠিক আছে,
এই এসেন্সগুলো কেমন করে হারভেস্ট করে দেখা। এটা এখানে ফুলের পাপড়িগুলো দিয়ে দিয়েছি, এখান থেকে হিট দেয়া হচ্ছে, হিট দিয়ে এই লম্বা চুলালা লোকটা সম্ভবত আমি, যাই হোক হিট দিয়ে এইটা এইখানে ভিতরে ভোলাটাইল কম্পাউন্ডগুলো ভ্যাপার হয়ে এখানে জমা হয়। আমি কন্টিনিউয়াস পানির সাপ্লাই দিয়েছি এটার ভিতরে, এই যে পানিটা সাপ্লাই দিচ্ছি এটা কিন্তু অটোমেটেড, এখান থেকে পাইপ দিয়ে লাগানো আছে, এখানে সারাক্ষণ পানি পড়তে থাকে আর সারাক্ষণ এক পাশ দিয়ে পানি ঢুকে এক পাশ দিয়ে পানি বের হয়ে যায়। এই যন্ত্রটা ইচ্ছা করলে আপনি নিচে বানিয়ে নিতে পারেন, বেশি হলে 30-40 হাজার টাকা লাগবে, আর ইন্ডিয়া থেকে যদি নিয়ে আসেন হয়তো 1 লাখ টাকার মতো লাগবে। বাট এটাকে বাংলাদেশে বানানো সম্ভব, এটার ভিতরে মিরাকল কিছু নাই। সো জাস্ট পাপড়ির থেকে হিট দিয়ে ভোলাটাইল কম্পাউন্ডটাকে বাষ্প করে ফেলা, ওটাকে কনডেন্স করে ঠান্ডা করে আবার নিয়ে আসা, নিয়ে আসলে এটা জমা হয় একটা কাঁচের পাত্রে, ওটার ভিতরে একটা লেয়ার তৈরি হয়, সেই লেয়ারটাই হচ্ছে আপনি এসেন্স। তাহলে এতটুকু কাজ করার জন্য আমার একটা যন্ত্র লাগবে। এই কাজটা বাংলাদেশে এখনো কোনো পারফিউম ইন্ডাস্ট্রি করে না, না করেই তারা বলছে যে আমি পারফিউম তৈরি করছি। পারফিউম তৈরি করার জন্য এই যন্ত্রটা আপনার লাগার কথা ছিল, যদি আপনি এই গাছ থেকে ওই গাছ থেকে নিয়ে আপনি করেন। যদি মনে করেন না আমি যদি এইরকম করি, এই যন্ত্র আমার দরকার নাই, তাহলে আমি করবো কি, এটা অনলাইন শপিং এর দোকানে, কি যেন নাম, ওই যে ওইদিকে বাবুবাজার দিকে ওই জায়গাটাতে এইগুলো পাওয়া যায়। ইউক্যালিপটাস অয়েল, তারপরে জোজোবা অয়েল, তারপর হচ্ছে রোজমেরি অয়েল, পেপারমিন্ট অয়েল, মানে এসেন্সিয়াল অয়েল, ভোলাটাইল কম্পাউন্ড, এগুলো কিনতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আপনি যদি এক্সট্রাক্ট করে এটা বানাতে পারেন, আর না হলে এটা কিনে ফেলতে পারেন। যেই ভদ্রমহিলা চিটগাংয়ের কথা বললাম, সেই ভদ্রমহিলা এটা কিনে ফেলেন, কিনে শুধু জোড়া দেওয়ার পর পারফিউম উনি বানাচ্ছেন। ঠিক আছে, এখন আমরা নিজেরা পারফিউম বানাই। আমরা দুটো কাজ করতে পারি, একটা হচ্ছে ওই যে ওইভাবে ভোলাটাইল কম্পাউন্ড, এখন ভোলাটাইল কম্পাউন্ডের যন্ত্রটা কেনার কথা ভুলে যাই, আমরা নিজেরা এখন ভোলাটাইল কম্পাউন্ডটাকে কিনে অথবা আমরা বানিয়ে এখন পারফিউম বানাবো। ঠিক আছে, তাহলে এই এসেনশিয়াল অয়েলটা আমার বোতলে আছে। ঠিক আছে, কি কি লাগবে? একটা অ্যালকোহল লাগবে, 75% অ্যালকোহল, 70% অ্যালকোহল, এরকম বাজারে কিনতে পাওয়া যায়। এইরকম একটা অ্যালকোহল লাগবে। অ্যালকোহলটা লাগবে হচ্ছে আপনাকে এটাকে পারফিউমটাকে স্প্রে করার জন্য লাগবে। তারপর হচ্ছে গ্যালাক্সোলাইট লাগবে। গ্যালাক্সোলাইট হচ্ছে এইরকম যে এইটা বেশি দিন রাখার জন্য, এই গন্ধটাকে ধরে রাখার জন্য গ্যালাক্সোলাইট লাগবে। মজার ব্যাপার হচ্ছে এই অ্যালকোহল এবং গ্যালাক্সোলাইট, আপনার কি যেন নাম, এটা মিটফোর্ড অথবা ভাই ওই জায়গাটার নাম বলেন না কেন, আপনি হেল্প করতেছেন না কেন, ওই যে কেমিক্যালস কেনার দোকানগুলো বাবুবাজারের পাশে, হাটখোলা, ওই সব জায়গায় এইগুলো পাওয়া যায়। তারা ছোট ছোট বোতলে করে এই এসেন্সগুলো তারা বিক্রি করে। আর আমি বলছি ওই এসেন্স ফুল থেকে হারভেস্ট কিভাবে করতে হয় সেটা আমি বলেছি কিছুক্ষণ আগে। এখন আমরা এসেন্স তৈরি হয়ে গিয়েছে, এটা দোকান থেকে কিনে ফেলেছি। ঠিক আছে, তাহলে আমাদের লাগবে কোনটা? অ্যালকোহল আর গ্যালাক্সোলাইট। অ্যালকোহলটা লাগবে স্প্রে করার জন্য, 2 নাম্বার গ্যালাক্সোলাইটটা লাগবে ধরে রাখার জন্য, অনেক দিন যেন গন্ধটা থাকে। আর হচ্ছে এটা কোনটা? ওই যে ভোলাটাইল কম্পাউন্ড আমি যে এক্সট্রাক্ট করলাম অথবা দোকান থেকে কিনলাম। তাহলে কয়টা জিনিস লাগছে? 3টা জিনিস। এগুলো সবগুলো দোকানে পাওয়া যায়। দোকান থেকে আপনি বললেন আমাকে ইউক্যালিপটাসের গন্ধযুক্ত অথবা রোজের গন্ধযুক্ত, আমি রোজ দৌড় দিয়ে গিয়ে রোজ কিনে নিয়ে চলে আসলাম, রোজের এসেন্স কিনে নিয়ে আসলাম। কেক বানানোর সময় কি নিজে এসেন্স বানান? কিনে নিয়ে আসেন না? তাহলে এটা কিনে নিয়ে আসলাম, দোকান থেকে কিনে নিয়ে আসলাম। এটা পাইকারি রেটে খুব সস্তা। অ্যালকোহল, এসেনশিয়াল অয়েল আর গ্যালাক্সোলাইট। এসেনশিয়াল অয়েলটা কোথা থেকে আসছে? ফুলের পাপড়ি থেকে। এটা আমরা ইচ্ছা করলে এক্সট্রাক্ট করতে পারি, নাহলে কিনে নিতে পারি। তাহলে 3টাই কেনা যাচ্ছে। ঠিক আছে, আমি দেখিয়েছি যে দেখেন ক্যামোমাইল, রোজ, এগুলো, হ্যাঁ, এই অয়েলগুলো কিনতে পাওয়া যায়, সহজ সহজ বোতলে কিনতে পাওয়া যায়। এখন আমরা 100 ml পারফিউম বানাই কালকে দোকান দিয়ে দিব।
খুব লাভজনক, খুবই লাভজনক। আমার পরিচিত একজন, আমার যখন সংসার ছিল তখন হয়তো উনি আমার লাইভ দেখছেন, সেই ভদ্রলোকটা আমার বাচ্চাকে ভায়োলিন বাজানো শেখাতো। তো ভায়োলিন বাজানো শেখানোর সময় ওকে আমি জিজ্ঞাসা করতাম, তোমার, সে ঢাকা ইউনিভার্সিটির ছেলে, বায়োকেমিস্ট্রি, তোমার শখ কি, কি করতে চাও? বলে যে আমি আসলে পারফিউম বানাবো। আমি তখন বুঝতাম না পারফিউম কিভাবে বানায়। আমি বলে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তোমাদেরকে শিখায়? বলে না, এটা আমার শিখায় না, কিন্তু আমার শখ পারফিউম বানানো। তো যাই হোক, আমার সংসার ভেঙে গেল। তারপরে ওই আর শেখা হলো না, সে চলে গেল। অনেক দিন পরে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, পারফিউম নিউ ইন্ডাস্ট্রি, কি জন্য এইরকম লিখেছিলাম। সে আমাকে টেলিফোন করেছে, ও স্যার এতদিন পরে পাইছি আপনাকে। আমি বললাম যে হ্যাঁ, তুমি কি করতেছো? বলে আমি পারফিউম বানাই। সে নিজে এই ভোলাটাইল কম্পাউন্ডগুলো কিনে এবং মিক্স করে এইরকম কোনো একটা দোকানে সে বিক্রি করে এবং সেই দোকান এক্সপোর্ট করে বাংলাদেশ থেকে। সে শুধু মিশায়, রেশিওতে মিশায়। তাহলে আমরা এখন মিশানো শিখবো। 100 ml পারফিউম বানাচ্ছি। আমাদের কি কি লাগবে? অ্যালকোহল লাগবে, গ্যালাক্সোলাইড লাগবে। এটা কোথায় পাওয়া যায়? ওই যে ওইখানে। আর আমাদের লাগবে হচ্ছে যেই গন্ধের পারফিউম তৈরি করতে যাচ্ছি সেই গন্ধের এসেন্সটা লাগবে। তাহলে এখন অ্যালকোহল আমি নিব হচ্ছে মিথানল, ইথানল, এগুলো নিব। 100 ml বানানোর জন্য 78 ml আমি বানাবো, শুধুমাত্র ইথানল নিব। আমাদের কেমিস্ট্রি ল্যাবগুলোতে, সব ল্যাবে কিন্তু ইথানল মিথানল পাওয়া যায়। সো ইথানল নিব। কতটুকু নিব? 78। কতটুকু বানানোর জন্য? 100 ml বানানোর জন্য। এইটার সাথে আমি 2 ml গ্যালাক্সোলাইড। কোনটা এটা? যেন পারফিউমটা বেশি দিন লেগে থাকে, ধরে রাখে, গন্ধটাকে ভোলাটাইল কম্পাউন্ডটাকে ধরে রাখার জন্য গ্যালাক্সোলাইড। গ্যালাক্সোলাইড কিন্তু এখানে দোকানে পাওয়া যায়। কতটুকু? 2 ml। 78 প্লাস 2, 80 ml হয়ে গেল। আর 20 ml কি দিব? ওই যে এসেন্স, যেই ফুল থেকে, আমি জেসমিন থেকে হলে জেসমিন, আমি যদি রোজ থেকে করতে চাই রোজের, এইটা কিনে এনে মিশালাম। মিশিয়ে আগে প্রথমে এটা তো ঝাঁকিয়ে নিলাম, ঝাঁকিয়ে নিয়ে এটার সাথে ভালোভাবে মিশিয়ে প্রেসার করে রেখে দিব। এখন বাজারে এরকম স্প্রে মেশিন পাওয়া যায়, এরকম মুখটা খোলার পরে এই জায়গাটা টাইট করে লাগানো না, খোলা পাওয়া যায়। এটার ভিতরে পারফিউম ঢুকিয়ে এটা দিয়ে প্রেসার দিয়ে যদি লাগিয়ে দেই তাহলে পারফিউম হয়ে গেল। এই পারফিউমগুলো তখন নাম দিবেন বাংলাদেশে উৎপাদিত প্রথম পারফিউম, জি ভাই, সম্পূর্ণ রঙিন সাদা কালো বাংলা ছায়াছবি, বেদের মেজোস্তা। তো এইভাবে পারফিউম কিন্তু আমরা ইচ্ছা করলে তৈরি করে ফেলতে পারি। সো এই পারফিউমগুলো ইচ্ছা করলে আমরা ঘরে ব্যবহার করতে পারি, বাট তখনই সম্ভব যখন আমার এসেন্সগুলো আমরা নিজেরা তৈরি করতে পারবো, তখনই বাংলাদেশের গর্ব হবে আমাদের। সো এতটুকু এসেন্স বানানো প্র্যাকটিস করবেন, সবগুলি অ্যাভেলেবল আছে। 90 মিনিট স্কুলিং যারা দেখছেন অথবা এখানে যারা আসছেন তাদের সবাইকে শুভকামনা করছি। আমরা এখন কিছু প্রশ্নের দিকে যাব। এর আগে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো কোনো প্রশ্ন আছে হাত তুললে আমি সাউন্ড সিস্টেমটা দিব। এটা দাও, অন করে দিও। লাউডলি বল। ওনার প্রশ্ন হলো, ওনার বড়ই গাছ আছে,
ওনার বড়ই গাছ আছে, সেই বড়ই গাছে বড় হয়েছে, কিন্তু পাতাগুলো সবগুলো পোকায় খেয়ে ফেলে, ঝাঁঝরি হয়েছে, পোকায় খেয়ে ফেলেছে। আমাদের সবসময় বড়ই গাছের নিয়ম হচ্ছে, বড়ই গাছে ফল যখন আসে তার পর ডালপালা সবগুলো ছেড়ে দেয়া। গ্রাফটেড, কিন্তু আমরা দিয়েছিলাম গ্রাফটেডের উপরে ডালপালাগুলো ছেড়ে দেয়া। নিচে ডাল করলে কিন্তু গ্রাফটেড শেষ হয়ে গেল, উপরে ডালপালাগুলো ছেড়ে দেয়া, তখন নতুন পাতাগুলো বের হতো। আর পোকা যেহেতু আক্রমণ করেছে, পোকা কন্ট্রোল করা খুব দরকার ছিল। পোকা কন্ট্রোল করার, বড়ই গাছে পোকা কন্ট্রোল করার জন্য খুব সহজ ব্যাপার হচ্ছে, সেই সময়টায় আমরা যদি নিম তেল, সাবান, পানি একটু স্প্রে করে দিতাম, তাহলেই হচ্ছে আর হতো না। আর কোনো কারো প্রশ্ন আছে? গুড, গুড। ওটা অফ করো। কাঁঠাল গাছের জি কাঁঠাল গাছের বা অন্য ফলের সরাসরি যদি পাখি খেয়ে যদি এটা মলের সাথে যদি অন্য জায়গায় যায়, তাহলেও ভ্রূণ থেকে গাছ জন্মায়। টমেটোর চারা যখন আমরা, টমেটোর বীজ যখন রাখি, পানির ভিতরে ভিজিয়ে রাখে, তারপরে যখন জিলাটিনাস ম্যাটেরিয়াল সরে যায়, তখন আমরা কিন্তু এটা স্টোর করি। তাহলে ধুয়ে অথবা সরাসরি দুটোই করা যায়। আমরা যদি প্রিজার্ভ করতে চাই, এখনই লাগাবো, তাহলে ধোয়ার দরকার নেই। বাট এটাকে যদি আমি প্রিজার্ভ করতে চাই কয়েক বছর জন্য বা 1 বছর জন্য বা কিছু জন্য, তাহলে অবশ্যই ধুয়ে সেটাকে ভালোভাবে শুকিয়ে এয়ার টাইট কন্টেনারে রাখা উত্তম। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো যে আমাদের গ্রিন বাংলাদেশের, আমি চাই সবাই জানুক আমরা যে এই ক্লাসগুলো করছি, সেই ক্লাসগুলো একটু শেয়ার দিয়ে দিবেন যদি আপনার দেখেন কখনো। পাশাপাশি হলো আপনার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আপনার গ্রিন বাংলাদেশে পোস্ট করবেন। পোস্ট করলে আমরা দেখতে পারি যে আপনার বাগানের প্রেজেন্ট সিচুয়েশন কেমন হচ্ছে। এছাড়া আমি রিকোয়েস্ট করব যে আপনার বন্ধুদেরকে জানানোর জন্য অবশ্যই আমাদের গ্রিন বাংলাদেশের গল্পগুলো আপনার বন্ধুদের কাছে উপস্থাপন করবেন আমরা কি কাজ করছি, যার ফলশ্রুতিতে হয়তো বা আমরা আরো বড় আকারে আমরা গ্রিন বাংলাদেশ অনুষ্ঠানগুলো করতে পারব। এখন আসি হচ্ছে আমাদের কুইজ। কেমন স্কুল, যে স্কুলে আবার পরীক্ষাও দিতে হয়, কিন্তু এই স্কুলে পরীক্ষা না, এটা হচ্ছে জাস্ট সিলেকশন প্রসিডিওর। আমরা জানি যে প্রশ্নগুলি সবাই পারেন, প্রশ্নগুলি খুবই সহজ, এবং এটা হচ্ছে জাস্ট সিলেকশন প্রসিডিওর, যে কাকে আমরা গিফটটা দিব। আমাদের মাঝে মেরিয়া আপা চলে আসছেন, আমি দেখলাম মাহবুব আছে ওই পাশে, আমাদের সাথে সজীবকে ডেকে নিয়ে আসো। আমাদের মাঝে গ্রিন বাংলাদেশি অ্যাডমিন প্যানেলে অনেকে আছেন বাইরে, আবার দেখলাম আমাকে পানি দিল না, কিন্তু সবাইকে পানি দিল। গ্রিন বাংলাদেশে এমনই, পানি লাগবে না? আচ্ছা আচ্ছা। সো গ্রিন বাংলাদেশ হচ্ছে একটা এমনই সংগঠন যেটা, যাদের ভালোবাসার ফসল হচ্ছে গ্রিন বাংলাদেশ। আমরা সবাই একসাথে সুন্দরভাবে ভালো থাকতে চাই। আমরা যতদিন বেঁচে আছি সেই দিনগুলো যেন আমরা সুখের হয়, আর আমরা যেন চেষ্টা করি যে আমাদের বাংলাদেশটা আমার সন্তানের জন্য বাস উপযোগী থাকে, সেজন্যই আমরা চেষ্টা করছি। 90 মিনিট স্কুলিং এর এটা একটা কুইজ, প্রশ্ন পারলে উত্তর যদি দিতে পারেন, তাহলে হচ্ছে
পুরস্কার আছে। আমরা শুরু করব। হ্যাঁ, প্রশ্ন শুরু করছি। গিফট কি থাকবে সেটার জন্য যাদের কাছে এই গাছটা আছে, তাদের উত্তর না দিলেই ভালো। উত্তর জানলেও উত্তর দিবে না। যাদের কাছে নাই গাছটা, শরীফা লাল কালার, এটা থাইল্যান্ডের একটা জাত, ফলন খুব ভালো হয়। 300 গ্রাম। কোথায় ছিল তুমি? দাঁড়াও এখানে। যাদের গাছটা আপনারা পেয়েছেন, অনেকেই পেয়েছেন, যারা পাননি তাদের উত্তর দিলে খুব ভালো হবে। 2টা গাছ আছে আমার কাছে, 2টা গাছ আমরা উপহার দিব। সো মেরি আপাকে রিকোয়েস্ট করব, আপা যদি খেয়াল রাখেন, আপার নামে কমপ্লেন আছে, আপার নামে খুব কমপ্লেন আছে। আপা নাকি শুধু মেয়েদেরকেই গাছ উপহার দেন। হ্যাঁ, এটা হ্যাঁ, যাই হোক, তো না, এটা কমপ্লেন থাকতেই পারে। তো আপা কিন্তু অক্লান্ত শ্রম দেন এই গ্রিন বাংলাদেশের জন্য। আমরা সারাক্ষণই উনার নেতৃত্বে আমরা চলি। সত্যি কথা হচ্ছে যে এত বড় একটা সংগঠন আমরা কিন্তু খুব চুপি সারে কিন্তু চালিয়ে যাচ্ছি মেরি আপার নেতৃত্বে। সো প্রশ্ন করছি, প্রশ্ন উত্তর দেওয়ার দরকার নেই, আপনারা শুধু হাত তুলে বসে থাকবেন। যাদের এই ফল গাছটা দরকার আছে তারা শুধু হাত তুলে বসে থাকবেন, উত্তর দিবেন না। কিন্তু এইটাতে কি চাষ হচ্ছে, কেন পলিশেড দিয়েছে? জি বলেন। কি করার জন্য? গোড়া পচে না যায় না, কথাটা ঠিক না। হ্যাঁ, আমি একটু ওনাকে হেল্প করি। আসলে হচ্ছে বর্ষাকালে বৃষ্টি যখন ঝুমঝুম করে, ফুলের পোলেনটা যদি ওয়াশ আউট হয়ে যায় তাহলে পলিনেশন হতে অসুবিধা হয়। আপনার প্রশ্নটা ঠিক আছে। ওনার জন্য রয়েছে লাল শরীফা। কোনটা গাছ? এই যে এই পাশে। আমরা কিন্তু কে পারছে বা পারছে না সেটার জন্য না, আমরা জাস্ট ফান করতে চেষ্টা করি। কারণ হচ্ছে ইয়াং যারা আছে এখানে, কিছু ইয়াং আছেন, আমরা যারা একটু বয়স হয়েছে তাদের আসলে এমিউজমেন্টের খুব কম এমিউজমেন্ট। আমাদের সাথে আসলে এই ইয়াং জেনারেশনের মানুষগুলো কথা বলতেও চায় না, কারণ হচ্ছে আমরা বুড়া হয়ে গিয়েছি, আমাদেরকে তাদের ধ্যান ধারণার বাইরে মনে করে। যাই হোক, আমরা ধ্যান ধারণার বাইরে না, আমরাও চাই একটু মজা করতে, আমাদেরও ভালো লাগে মজা করতে। তাহলে হচ্ছে পলিশেড করে সামারে যখন অনিয়ন, টমেটো এগুলো করে, অনিয়নের গোড়া পচে যাওয়ার জন্য পানি বন্ধ করতে হয়, নাহলে কি বাল্ব হয় না। আর এইটা টমেটোর পোলেনটা যদি ভালো না থাকে, যদি জোড়া না লাগে, তাহলে ফল হবে না। এর জন্য শেড দেওয়া হয়। টেম্পারেচার বেড়ে যায় যদিও, তারপরে 4-5টা খোলা রাখে যেন টেম্পারেচার না বেড়ে, শুধু বৃষ্টিটা কন্ট্রোল করে। ঠিক আছে, প্রথম প্রশ্ন খুব নাইস, থ্যাংক ইউ আপনি উত্তর দেওয়ার জন্য। বলতে হবে এই পোকাটার নাম কি, কিভাবে দমন করা যায়। মানে পুরোটা নাম পড়তে পারে, ব্রিঞ্জাল শুট এন্ড ফ্রুট বোরার। ব্রিঞ্জাল শুট, শুট মানে কাণ্ডের ভিতরে থাকে, আর আবার ফ্রুট ফলের ভিতরে হয়। এটা কিভাবে কন্ট্রোল করতে হয়? ভেঙে ফেলতে হবে। পাশাপাশি আমরা ইচ্ছা করলে যেন না আক্রমণ করে এর জন্য নিম তেল, সাবান পানি দিয়ে আমরা মাঝে মাঝে যদি স্প্রে করি, যদি তার বেশি হয়ে যায় নেক্সট টাইম আমরা তার যদি বেশি হয়ে যায় তাহলে আমরা তখন ইনসেকটিসাইড স্প্রে করতে পারি। বাট আমরা চাই ইনসেকটিসাইড স্প্রে যেন না করা লাগে। ঠিক আছে, ওনাকে দিয়ে আসো। ধন্যবাদ আপনাকে।
তারপরে আছে হাইব্রিড থাই সফেদা, প্রচুর ফল ধরে, এবং এটা কিন্তু হাইব্রিড যেহেতু প্রচুর ফল ধরে এবং একটু লম্বাটে শেপ, খেতে খুবই ডেলিশিয়াস। এই গাছটা অনেকের কাছে আছে, যাদের কাছে নেই তারা প্রশ্নের উত্তর দিলে খুব ভালো হবে, তাই না? আচ্ছা মেরি আপা, আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। এটা কি হয়েছে আপা বলেন? ফ্রুট ফ্লাই। আপনি কি কৃষিবিদ নাকি? কৃষিবিদ? কনগ্রেচুলেশন, ফ্রুট ফ্লাই। আচ্ছা যাই হোক, ফ্রুট ফ্লাই এটাকে আপনাকে থ্যাঙ্কস। আমরা একটা প্রমাণ করে দিলাম, আপনি দাঁড়িয়ে থাকেন, প্রমাণ করে দিলাম আমরা শিক্ষকরা ভালো পড়াই, ক্লাসেও ভালো পড়াই, মানে কোনোভাবেই মানে ক্রেডিট ওনার কাছে যাবে না, ক্রেডিট আমার কাছে আসবে। হ্যাঁ এটা দিয়ে আসো গাছটা। আপনি কোথায় লাগাবেন? হলে হলে থাকেন এখন নাকি? ও পড়া শেষ, ও পড়া শেষ করে চলে গিয়েছেন, জি আপনাকে ধন্যবাদ। নেক্সট প্রশ্নে যাচ্ছি। জমিতে প্লাস্টিক বিছিয়েছে, এটাকে কি বলে, কেন ব্যবহার করেছেন? মেরি আপা কাকে? আচ্ছা আপনার হাত নামায় ফেলেন। মালচিং, গুড। আচ্ছা তারপরে এটা কেন ব্যবহার করা হয়? আর্দ্রতা রক্ষা করা হয়, তারপরে উইডিং, আগাছা দমন করা, অনেকগুলো বেনিফিট আছে। পরে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস বেড়ে যায়, নিউট্রিয়েন্ট আপটেক বেড়ে যায়, গাছের ফলন বেড়ে যায়। আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন, এই প্লাস্টিক না দিয়ে অন্য কিছু দেওয়া যেত? প্লাস্টিকটা দিয়ে খড় দেওয়া যেত, তাই না? অনেক কিছু দেওয়া যেত, অনেক কিছু দেওয়া যেত। তবু ওনার জন্য থ্যাঙ্কস। তাই আমি বলি সবাই আপনারা ভুল বুঝছেন। সিঙ্গেল, আপনার কথাগুলো শুনেন, এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, সবাই একটু শুনেন। সারা পৃথিবীতে পলিথিন চলে, সারা পৃথিবীতে পলিথিন চলে, বাট কোন পলিথিনটা আমাদেরকে পরিবেশকে নষ্ট করছে সেটা খুব বিবেচ্য বিষয়। এক নম্বর হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেই প্লাস্টিকগুলো, যেমন হলে যারা ছিলেন, হলে করেন কি ডালটাও নিয়ে যান পলিথিনে করে, তারপরে হচ্ছে মুরগির মাংসটা নিয়ে পলিথিনে নিয়ে যান, ওইটা আবার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, একবার ইউজ করা হয়। কখনো কখনো মাইক্রো ওভেনে ইউজ করেন, সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। সিঙ্গেল ইউজ প্লাস্টিক শরীরের জন্য যেমন ওয়ান টাইম গ্লাসে যে চা খেয়েছেন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এটা ব্যান করতে হবে, এটা ব্যান হয়ে যাবে। আগামীতে কাগজে দিব, কিন্তু কাগজে দিলে তো ঝামেলা আছে, কাগজের ভিতরে আবার গ্লু আছে। আচ্ছা দেখা যাক, ব্যবস্থা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ব্যবস্থা হবে, কিছু না কিছু ব্যবস্থা হয়েছে। হ্যাঁ কাগজের আবার সমস্যা আছে, ওটার ভিতরে গ্লু থাকে, যে এইটা কিন্তু এডিবল, মানে খাওয়ার মতো না, বলে কি বলে এটাকে, ফুড গ্রেড। সো এটাতে যদি চলেও যায় আপনার ক্ষতি হবে না, চলে যাবে না, মাইক্রোওভেনে না দিলে চলে যাবে না। ফুড গ্রেড মানে হচ্ছে আপনার ফুডের সাথে মিশবে না এখানে। তাহলে সেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করা যৌক্তিক, বাট যদি মিস ইউজ করে মোটাগুলোকে নষ্ট করে তাহলে কিন্তু বাংলাদেশে একটা হ্যাজার্ড তৈরি হবে। আমি মনে করি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলি শুধুমাত্র ব্যান করা উচিত। তারপরে হচ্ছে 12 মাসের সজনা গাছ, আমি জানি সবার কাছে আছে, কার কাছে নাই? 12 মাসের সজনা কার কাছে নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, 12 মাসের সজনার চারা আমার কাছে অনেক আছে, আমি দিব। তো প্রস্তুতি যাচ্ছি। জি আচ্ছা, কে হাত তুলেন, আমি কি প্রশ্ন করবো এটা? হাত তুলেন দেখি কে প্রশ্ন উত্তর দিতে চান। হ্যাঁ দিবেন, প্রশ্নের উত্তর দিবেন, বলবেন। আচ্ছা ওনার জন্য প্রশ্ন, এটা ওনার জন্য প্রশ্ন।
এটা কি বানানো হচ্ছে? পাউডার বানানো হচ্ছে। আবার এখানে কি দিয়েছে এটা? হ্যাঁ, এখন কি বানানো হবে? এটা কিন্তু সবার জানতে হবে, সবার জানতে হবে। ইট ইজ এ বৌদ্ধ মিক্সচার। বৌদ্ধ মিক্সচার। আপা কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছে, আপার জন্য উপহার। তাও বৌদ্ধ মিক্সচার। এরপরের প্রশ্নটা খুব সহজ। যার সজনে 12 মাসি সজনে নাই এমন একজন হাত তুলবেন শুধু। 3টা ট্র্যাপ, 3টা ট্র্যাপ, 3টা ট্র্যাপের নাম বলতে হবে না। যে সজনে গাছ নাই, এটা কি? ইয়েলো স্টিকি ট্র্যাপ। না না, হলো না। এটা হচ্ছে লাইট ট্র্যাপ, আলো ফাঁদ। আমরা না, আপনি না, চেষ্টা করেছি। হ্যাঁ দাঁড়াও, আমরা চেষ্টা করেছি, আমরা শিখে ফেলেছি কিন্তু এর মাঝে। এটা হচ্ছে ইয়েলো স্টিকি ট্র্যাপ, লাইট ট্র্যাপ, ফেরোমন ট্র্যাপ। এইগুলো আমরা ছাদ বাগানে সরাসরি সবসময় ইউজ করছি, বাট এগুলো পরিবেশ বান্ধব এবং আমাদের ইউজ করা সবার দরকার, তাহলে পোকা কন্ট্রোল করা যাবে। তাহলে পেঁপে নিয়ে গল্প বলার আগে একটা গল্প বলতে চাই। আমার বয়স, স্যার বলবো একটু কথা বলি স্যার, আমার বয়স 60 হয়ে গিয়েছে। 60-এর চেয়ে বয়সে বেশি আছেন কে কে দেখি? হ্যাঁ, 60-এর থেকে বেশি আছেন? কতজন আছি আমরা এখানে 60-এর চেয়ে বেশি? না, আপনি তো 70 বেশি বললে হবে না তো, 60-এ বেশি। আচ্ছা, আমি একটু 60 বছরের বেশি যারা যারা আছেন, আমি সবাইকে জন্য না, যেহেতু আমি 60 বছর পার করে ফেলেছি, আমার স্যার কিন্তু স্যারের আন্ডার অনেক দিন, কৃপিয়া স্যারের আন্ডার অনেক দিন আমি চাকরি করেছি। আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, ওনার থেকে অনেক শিখেছি। সো আজকে উনি আমার সামনে বসে আছেন, মাঝে মাঝে চোখ ওদিকে যায়, মাঝে মাঝে মনে হয় ওনার থেকে তো সবসময় শিখলাম, এখন আমি ওনার সামনে চাপা মারি কেমন করে। যাই হোক, এখন হচ্ছে মিডিয়া, আমাদের সবারই ইচ্ছা ছিল যে একবার নন্দিনী চারা পাওয়ার জন্য। তো নন্দিনী চারা হচ্ছে এরকম ছোট চারা, এইটা 10-12 দিন রেখে দিলে শক্ত হয়ে যাবে। এখন এটা যেহেতু একদম ইনকুবেটরে ছিল, 10-12 দিন এইভাবে রেখে দিলে সুন্দর হয়ে যাবে। আমি বলবো মেরিয়াপা কষ্ট করেন, দরকার নেই, সজীব একটু স্যারকে দিয়ে আসো এটা। স্যারের জন্য থ্যাঙ্কস। আপনার বয়স কি 60 বছরের বেশি? না, 70 তো পার হয়ে যাবে। আপাকে দিয়েছে 70 প্লাস। 70 প্লাস ওনাকে দাও। এই গাছগুলো, আপা সবাই শুনেন, এই গাছগুলো কখনো মরে না, মানে তাজা হয়ে যাবে। এটা যেহেতু আমরা এখন গ্রিন হাউস থেকে বের করেছি, লিকা আছে, এইভাবেই কাপে কয়েকদিন রেখে দিবেন। প্রতিটা কাপে 2টা করে গাছ আছে, 2টা করে গাছ আপনাকে অনেকগুলো ফুল দিবে। কি রঙের আমি জানি না। সো কে যেন 70 আপ, কে 60 আপ, কে যেন আছেন? এটা আপনার জন্য। তো আর 70 আপ কেউ আছেন? 60 আপ? ওই আপাটা, এটা নন্দিনী গাছ, 7 দিন বা 15 দিন এভাবে রেখে দিবেন,
তারপর যখন শক্ত হবে তখন আপনি টবে লাগাতে পারবেন। দাও দাও দাও, না না ওই আপাকে দাও, দাও ওই আপাকে দাও। জি জি। না না, আমার বয়স যখন 60 হয়ে গেল তখন আমার কাছে মনে হয়েছে, আমি যেহেতু আমি স্টুডেন্টদের সাথে মিশি, আমার ওই স্টুডেন্টদের সাথে মিশতে মিশতে কখন যে আমার 60 আপ হয়েছে আমি বুঝতে পারিনি। কারণ ছাত্রদের সাথে গল্প করতে করতে ওই ছাত্র ভাবটা ছিল। বাট এখন দেখি যে না, 60 আপ হয়ে গিয়েছি, মানে হচ্ছে আমাকে এখন কেউ দাম দিতে চায় না। সো আমার কাছে মনে হয় যে যারা বেশি বাতাস খেয়েছে, আমার কাছে এখনো মনে হয় যে আমি যখন পিএইচডি করে আসলাম তখন আমি আমার পিএইচডি করে এয়ারপোর্ট থেকে ভাইয়া বাসায় গেলাম, ওখান থেকে মার সাথে দেখা করতে কুমিল্লা গেলাম, গিয়ে মায়ের পায়ের কাছে বসেছিলাম। মায়ের পা ভাঙা ছিল, পায়ের কাছে বসে আমি বলছিলাম, মা আপনি একটু দোয়া করে দেন আমাকে, আমি যেন ভালো মানুষ হতে চাই। বলে তো আমি তো দোয়া করি সবসময়। আমি হাতে হাতটা রেখে দোয়া করে দেন। মা তখন কিছু উপদেশ দিয়েছিল যেটা এখন এখানে বলা যাবে না। তো আমার কাছে মনে হচ্ছিল যে বয়সের একটা ধার আছে, এর জন্যই মনে হয় বারবার আমরা ছুটে যাই মা বাবার কাছে। আমরা শিক্ষিত হয়েছি, হয়তোবা মা আমার থেকে হয়তোবা কম শিক্ষিত ছিল, কিন্তু মায়ের যে উপদেশগুলো, মায়ের যে ধ্যান ধারণাগুলো, মায়ের যে এই সময় এটা করতে হবে, এটা হচ্ছে বেশি পরিমাণ অক্সিজেন খাওয়ার কারণেই হয়েছে, এমনি এমনি হয়নি। সো আপনারা যারা ইয়াং আছেন, এখনো সময় আছে, মাকে খুঁজে দেখেন, বাবাকে খুঁজে রাখেন, অন্তরে রাখেন, বিশেষ করে খুব বেশি সম্মান করেন। আমার মতো যখন মাকে হারিয়ে ফেলবেন তখন আর কাউকে বলার মতো কিছু থাকবে না। ঠিক আছে? তো আমাদের প্রায় শেষ পর্যায়ে, এই পর্যায়ে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে গ্রিন বাংলাদেশ সবুজ বিতরণ করে। আজ থেকে অনেক বছর আগে আমাদের দেখেন নীরবে, কিন্তু দেখেন ওনারা বাইরে দাঁড়িয়ে পানি লাগবে কিনা প্ল্যান করা, সবকিছু করা ওই বাইরে থেকে করছেন। ওই যে মাঝে মাঝে তাকায়, এগুলো সবগুলো আপনাদের এই গ্রিন বাংলাদেশকে ধরে রাখার জন্য, গ্রিন বাংলাদেশের জন্য কিভাবে কি কাজ করা যায়। আজ থেকে কিছুদিন আগে মামুন ভাই আসলেন, এসে বললেন, ভাই আগামী শীতে কি কি প্ল্যান করতে হবে এবং কম্বল কোথায় দিব সেগুলো প্ল্যান করেন। আমি ভাই শীত আসুক, কারণ এখন থেকে করতে হবে, মানে উচিত এইরকম। আমরা কিন্তু অনেক প্রোগ্রাম করার জন্য অনেক আগে থেকে প্ল্যান করতে থাকি। ওই প্ল্যানাররা বাইরে দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু প্ল্যান করে যাচ্ছেন। আপনি মনে করছেন যে এমনি হয়ে যাচ্ছে, তা কিন্তু না। এটার পিছনে অনেক প্ল্যান আছে, অনেক মেধা আছে, অনেক শ্রম আছে। সো আপনারা সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, মানে আমাদের গ্রিন বাংলাদেশে বেশি বেশি শেয়ার দিবেন, আপনার ছাদ বাগানের সাকসেসগুলো আমাদের কাছে তুলে ধরবেন। পাশাপাশি আপনার বন্ধুদেরকে মেসেজ দিবেন আমরা কি করছি, তাদের জন্য শেয়ার করে দিবেন, তাদের কাছে বলবেন যে আমরা কি কাজ করছি। অথবা আপনারা ফেসবুকে কিছু কিছু সাজেশন দিবেন আমাদেরকে। আমি চাই, কিন্তু সাজেশন চাই যে গ্রিন বাংলাদেশে আগামীতে এটা করা উচিত। আপনাদের লেখেন, আমরা করবো ইনশাআল্লাহ, আপনাদের সবাই মিলে আমরা করবো। তো আপনাদের হেল্প চাই সবসময়। এখন গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে যে সবুজ বিতরণ আছে, আমরা গ্রিন শেয়ারিং করে দীর্ঘদিন ধরে করছি সেটা, এবং কিছুদিন পরে আমি অ্যানাউন্স করতে চাই, ওনাদের সাথে কথা বলেছি, আমরা কিন্তু এই বছর শীতে সব ধরনের চারা দিব, শীতে সব ধরনের বীজ দিব, সব দুটোই আমরা কিন্তু ইভেন্ট আমরা করব। সো আজকে গত ক্লাসে কয়েকজন বলেছিলেন পেঁপের চারা হলে ভালো হয়। তো আমি সার্ভে করে দেখলাম যে দু জাতের খুব পপুলার জাত আছে, যেটা হচ্ছে রেড লিডি এবং টপ লিডি। তো আমি সবার সাথে আলাপ করলাম যে কোনটা ভালো। রেড লিডিটা লালচে, টপ লিডিটা হচ্ছে একটু ইয়েলোইশ রেড কালার, বাট স্টোরেবিলিটি, সুইটনেস,
নাম্বার অফ হারভেস্ট, এগুলো সব কিছুই এবং দীর্ঘ সময় ধরে ধরা, পাশাপাশি হচ্ছে আপনার একদম 3 মাস থেকে ফল ধরতে থাকবে, 6 মাসের মধ্যে পাকা পেয়ে যাবেন। তো সবকিছু অনেক ভালো হচ্ছে টপ লেডি, এবং এটা পাকলে নরম হয়ে যায় না। রেড লেডি যেমন একটু নরম হয়ে যায়, এটা নরম হয় না, সুন্দর থাকে, খেতে সুস্বাদু। সেই গাছগুলো আছে। এখন আমি বলবো মেরিয়াপাকে বলবো, মামুন ভাই আছেন, ওনাদেরকে দরজাটা খুলে দাও, খুলে দিয়ে ভিতরে আসতে বলো। আমরা সবসময় সুশৃঙ্খল ভাবে সবকিছু শেষ করতে চাই। খেয়াল করে দেখেন, আমার মতো একটা নগণ্য মানুষের সামনে আপনারা কত ব্যস্ততা ফেলে গুণী গুণী মানুষগুলো একটা প্রাইমারি স্কুলের মতো বসে আছেন, স্টুডেন্টদের মতো। এটা অকল্পনীয়। একটা গল্প বলি, আমি এইরকম একটা ক্লাস নিচ্ছিলাম আজ থেকে প্রায় অনেক দিন আগে। হঠাৎ করে ভিসি মহোদয় এসে হাজির হয়েছেন এখানে। এসে উনি দাঁড়িয়ে বলতেছেন, তোমার 90 মিনিট স্কুলিং এর স্টুডেন্ট কারা? আমরা ওনারা, এখানে তো সব বয়স্ক মানুষ। আমি তো কাজ করি বয়স্ক মানুষ নিয়ে। উনি তখন বললেন, এত বয়স্ক মানুষ ছাত্র হিসেবে কখনো আমি দেখিনি। সত্যি কথা হচ্ছে, আপনাদেরকে ছাত্র বলিনি আমি, কিন্তু আমি বলছি যে আমরা এত মানুষগুলো এইভাবে আপনারা আসবেন, এটা কল্পনাতীত। অবশ্যই জাপানিজ ভাষায় বলে কানসা শিনাই তো ইকে নাই, কানসা শিনাই তো ইকে নাই, মানে কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন প্রথম সারি থেকে আমাদের এখানে মেরিয়াপা আছেন, মাহবুব আছেন, আজিম ভাই আছেন, আমার ওই কই, আরে ভাই আসসালামু আলাইকুম, আপনি এসে হাজির। আসসালামু আলাইকুম, ভালো আছেন? অনেকদিন পরে আসেন। আজকে সৌভাগ্য আমাদের যে এত এত গুণী মানুষ, আমাদের সবগুলো অ্যাডমিন প্যানেলের মানুষগুলো। আমি বলবো এই চারাগুলো, সজীব একটু সামনে নিয়ে আসো, চারাগুলো একে একে করে নিয়ে যাবেন। আপনাদের সহযোগিতার ধৈর্য কামনা করছি, যে ধীরে ধীরে মিডিয়াপা একটু তুলে দিয়ে, সজীব তুলে দিবে আপনার হাতে, মিডিয়াপার হাত থেকে বা আমাদের অ্যাডমিন প্যানেলের হাত থেকে। আপনারা বসেন, এখনই 5 মিনিটও লাগবে না। এখান থেকে আমরা স্টার্ট করি, এখান থেকে স্টার্ট করি না, আপার থেকে স্টার্ট করেন, ওপাশ থেকে স্টার্ট করে বাইরে চলে যাবেন। ঠিক আছে, আমরা তো একটু ধৈর্য ধরবো, কাইন্ডলি। সবাইকে শুভেচ্ছা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। নিয়ে বাইরে চলে যান, নিয়ে বাইরে চলে যান। ক্লোজ করো, ক্লোজ করো।